সালাম আলাইকুম। আচ্ছা, তাহলে সেট শেষ। এবার হচ্ছে ফাংশনের বইয়ের ম্যাথগুলো এখানে আমি 18 পর্যন্ত লিখে রাখছি। তার এইগুলা করানোর পর বাকিগুলো আবার করাবো। তো আপাতত শুরু করতেছি হচ্ছে ফাংশনের তোমাদের উদাহরণের বইটা থেকে, উদাহরণের ম্যাথটা থেকে। ঠিক আছে, উদাহরণ এক্সাম্পল 3, যেটা একটু ইম্পর্টেন্ট। এটা বুঝলে ফাংশনের অনেকগুলো ম্যাথ বুঝে যাবা। তো ফাংশন একদম ইজি, ঠিক আছে, জাস্ট মান বসাবা হয়ে যাবে এই কি ফাংশন আহামরি কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। এক্সাম্পল 23, এক্সাম্পল 23 দেখি। এক্সাম্পল 23 বলছে নাকি? এক্সাম্পল 23 বলছে একটা ফাংশন দিছে আমাকে, ফাংশন অফ ওয়াই। ঠিক আছে, কি দিছে ফাংশন অফ ওয়াইটা? কি দিছে ফাংশন অফ ওয়াইটা? দিছে ওয়াই কিউব মাইনাস এর 3y স্কয়ার প্লাস এর 1। ঠিক আছে, নিচে দিছে y ইস টু 1 মাইনাস y, তাই তো? ওকে, তো এটাতে কি করতে বলছে? আমার দুইটা পক্ষ প্রমাণ করতে বলছে। একটা বলছে কি ফাংশন অফ 1 বাই y, ঠিক আছে, আরেকটা বলছে কি ফাংশন অফ 1 মাইনাস y। আমারে বলছে কি আমার ফাংশন অফ 1 এর বাই y এর মানও নির্ণয় করতে, 1 মাইনাস y এর মানও নির্ণয় করতে। নির্ণয় করে দেখাইতে যে এই দুইটা মান সমান। ঠিক আছে, ওকে, আমি এটারে প্রমাণ করতে হবে, তাই তো? তার মানে আমি দুইটার মান নির্ণয় করে দেখাবো ধরা সমান। তাহলে আমি প্রথমে এটারে ধরি লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডটারে আগে প্রমাণ করি। ঠিক আছে, তাহলে হইলো লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে? ফাংশন অফ 1 বাই y এর মান এটা নির্ণয় করতে হবে, তাই তো? এখন একটা কথা বলো, ফাংশন অফ 1 বাই y এই জিনিসটা মানে কি? দেওয়া আছে ফাংশন অফ y, তো ফাংশন অফ 1 বাই y আমি কখন পাবো? যত জায়গায় y আছে এই ফাংশনের ভিতরে, যত জায়গায় y আছে, তত জায়গায় y এর জায়গায় আমি বসাবো কি 1 মাইনাস y। এটা ছিল ফাংশন অফ y এর মান ছিল y। আর তাহলে ফাংশন অফ 1 বাই y হবে কখন? যত জায়গায় y আছে তত জায়গায় 1 বাই y বসাই দিব, তাহলে হয়ে যাবে ফাংশন অফ 1 বাই y। ঠিক আছে, তাহলে ফাংশন অফ 1 বাই y এর মান কি হয়? y আছে, তাহলে y কিউবের জায়গায় হবে 1 বাই y সবের উপরে হোল কিউব মাইনাস 3 টু y স্কয়ার। তাহলে 3 টু y স্কয়ারের জায়গায় হবে 1 বাই y সবের উপরে হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y এর জায়গায় কি হবে? 1 বাই y ইস টু 1 মাইনাস y এর জায়গায় হবে 1 বাই y, তাই তো? ওকে, ঠিক আছে, তাইলে এটা কি হয় এখন দেখি। y 1 বাই y হোল কিউব, তার মানে 1 বাই y কিউব, তাই তো? মাইনাস এর 3 ইনটু 1 বাই y স্কয়ার, তার মানে 3 ডিভাইডেড বাই y স্কয়ার, তারপর হবে প্লাস এর 1, আর এখানে হবে 1 বাই y ইনটু 1। এই 1 বাই y টা এই সবটার সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে একবার গুণ হবে, 1 বাই y এর সাথে একবার গুণ হবে। তো 1 বাই y যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 1 বাই y, মাঝখানে আছে মাইনাস, আর 1 বাই y ইনটু 1 বাই y মানে হচ্ছে 1 বাই y এর স্কয়ার। ওকে, ঠিক আছে, হইলো। এবার এটাকে আমরা লসাগু করি উপরে নিচে লসাগু করলে হবে, নিচে হচ্ছে y এর লসাগু স্কয়ার, লসাগু হচ্ছে y স্কয়ার, তাহলে y স্কয়ার বাকি থাকে y মাইনাস এটাতে থাকে 1, আর y কিউব y স্কয়ার আর 1 এর লসাগু হচ্ছে y কিউব থাকে হচ্ছে 1 মাইনাস এর y স্কয়ার y কিউব বাকি থাকে হচ্ছে y, তার মানে 3y আর প্লাস এর y কিউব। এখন এটাকে যদি করি তাহলে উল্টে যাবে, তাই তো? উল্টাই গেলে কি হবে? নিচে হবে, আচ্ছা যদি ভাগটাকে নিচে ভাগ আকারে আছে, এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা ভাগ আকারে যেটা আছে সেটা যদি গুণ আকারে আনতে চাই তাহলে উল্টাই যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে গিয়ে উপরেরটা y যেভাবে আছে সেভাবে লিখি, 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y কিউব ইনটু ভাগটাকে গুণ আকারে করলে উল্টাই যাবে, তাহলে উপরেরটা হবে y, উপরে চলে আসবে y স্কয়ার, নিচে হবে y মাইনাস 1। তাহলে y স্কয়ার দিয়ে যদি y কিউব রে কাটাকাটি করি তাহলে থাকবে জাস্ট y, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকলো? লেফট হ্যান্ড সাইডে থাকলো হচ্ছে গিয়ে উপরে 1 y কিউবটাকে আগে লিখি, y কিউব মাইনাস 3y প্লাস এর 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে y ইস টু y মাইনাস 1। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এই মানটা কিসে পাইলাম? আমি লেফট হ্যান্ড সাইডের মান পেলাম। এবার আসি আমি রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে? রাইট হ্যান্ড সাইডে আমাকে বলছে ফাংশন অফ 1 মাইনাস y এর মান নির্ণয় করতে। ফাংশন অফ 1 মাইনাস y কি? যত জায়গায় y আছে তত জায়গায় আমি কি বসাবো? 1 মাইনাস y। তাহলে এই জায়গায় বসাবো 1 মাইনাস y, এই জায়গায় বসাবো 1 মাইনাস y, এই জায়গায় বসাবো 1 মাইনাস y, এই জায়গায় বসাবো 1 মাইনাস y। আচ্ছা, তাহলে ফাংশন অফ 1 মাইনাস y ইকুয়াল টু কি হবে? y কিউব, তার মানে y এর জায়গায় হবে 1 মাইনাস y, আর সবের উপরে কি আছে? কিউব আছে। এবার 3y স্কয়ার মাইনাস 3y স্কয়ারের জায়গায় হবে 1 মাইনাস y সবের উপরে হোল স্কয়ার প্লাস এর 1 ডিভাইডেড বাই y এর মানের জায়গায় হবে y আছে, তাই তো? y এর জায়গায় হবে 1 মাইনাস y মাইনাস তারপর গুণ আকারে আছে গুণ 1 মাইনাস y, তাই তো? 1 মাইনাস y
1 মাইনাস ওয়াই এর জায়গায় কি 1 এর জায়গায় 1 থাকলো, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, ওয়াই এর জায়গায় কি লিখবো আমি 1 মাইনাস ওয়াই লিখবো, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি 1 মাইনাস ওয়াই। এখন আমি যদি মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে প্রতিস্থাপন করি তাহলে কি হবে, এই মাইনাসের এটা সামনে আছে প্লাস, এটা সামনে আছে মাইনাস, তাহলে প্লাসের 1 মাইনাসের 1 হয়ে যাবে মাইনাসের 1 আর মাইনাসের মাইনাস হয়ে যাবে প্লাসের ওয়াই। তো প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা যায়, তো এই জায়গাটাতে থাকে কি, এই জায়গাটাতে থাকে শুধুমাত্র ওয়াই। তাহলে এই সবটার সাথে গুণাকারে কি আছে, জাস্ট এই সবটার সাথে গুণাকারে আছে হচ্ছে ওয়াই, তাই তো। তাইলে এই সবটার সাথে যদি গুণাকারে ওয়াই থাকে তাহলে আমি ওটাকে এবার সিম্পলিফাই করি। উপরে এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাসের 3a বি স্কয়ার মাইনাস বি কিউব, তার মানে মাইনাসের ওয়াই কিউব, তাই তো। প্লাস মাইনাস 3:2 1 মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাসের 2:a b প্লাসের b স্কয়ার, আর সবার শেষে আরেকটা কি আছে প্লাসের 1, আর নিচে আছে কি, নিচে আছে y1 মাইনাস ওয়াই, তাই তো। আচ্ছা এটা থাক। এবার এটাকে যদি আমি শর্টলি লিখি 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3y প্লাসের 3y স্কয়ার মাইনাসের y কিউব মাইনাসের 3 ইনটু 1 স্কয়ার, 1 স্কয়ার মানে হচ্ছে 1, তো মাইনাসের 3 ইনটু 1 মানে মাইনাসের 3, মাইনাসের 3 ইনটু 1 হচ্ছে মাইনাসের 3, তারপর মাইনাসের প্লাস 3 দুগুণে 6y, তারপরে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাসে 3y স্কয়ার, মাইনাস 3y স্কয়ার মানে 3 মাইনাসে 3y স্কয়ার, আর সবার শেষে আছে প্লাস 1, আর নিচে হলো কি y1 মাইনাস y, তাই তো। আচ্ছা এই দেখি আমি কি কি কাটাকাটি করা যায়। কাটাকাটি করা যায় কি, প্লাসের 3y স্কয়ার মাইনাসের 3y স্কয়ার কাটাকাটি যায়, ঠিক আছে। তারপরে প্লাসের আছে 6y মাইনাসের আছে 3y, তো প্লাসের 6টা থেকে 3টা y চলে গেলে বাকি থাকবে কি প্লাসের 3টা y বাকি থাকবে। তারপরে প্লাসের 1 2, এই প্লাসের 2 থেকে যদি মাইনাসের 3 যায় তাহলে থাকবে মাইনাসের 1, তাহলে উপরে কি কি বাকি থাকলো, উপরে বাকি থাকলো হচ্ছে গিয়ে মাইনাসের y কিউব প্লাসের 3y, আর বাকি থাকলো হচ্ছে কি মাইনাসের 1, আর এখানে হলো y1 মাইনাস। এখন একটা জিনিস খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে আমি কি পাইছিলাম, লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম y মাইনাস 1, y মাইনাস 1, তাহলে এখানে আছে 1 মাইনাস y, তো এটার জন্য আমি কি করব, একটা মাইনাসকে কমন নিয়ে নেব, যদি মাইনাসটা কমন নিয়ে অর্থাৎ বাইরে নিয়ে নিই -1 দ্বারা সোজা কথায় গুণ করি আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি উপরে নিচে এটারে বলে কি এরকম ভাবে লব হরে উপরে নিচে -1 দ্বারা গুণ করা, যদি -1 দ্বারা গুণ করি কি হবে, -1 দ্বারা গুণ করলাম কাকে, y কে 1 মাইনাস y কে, তাহলে নিচেরটা -1 দ্বারা গুণ করছি, উপরেও তো -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরেও -1 দ্বারা গুণ করলাম, ঠিক আছে। তাহলে মাইনাসের y কিউব প্লাসের 3y মাইনাসের 1, তাহলে উপরে -1 দ্বারা গুণ করলাম, তো -1 দ্বারা যদি আমি এটারে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে -1, আর মাইনাসে প্লাসের y, এই -1 দ্বারা এটা গুণ করে ফেললাম, কথা বুঝতে পারছো। আর -1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে -1 মাইনাসের y কিউব, তো মাইনাসে প্লাসের y কিউব, প্লাসের y কিউব, তো মাইনাস প্লাসে প্লাসের 3y সাথে যদি -1 গুণ করি প্লাসে মাইনাসের 3y, তারপরে মাইনাসে প্লাসের 1 ইনটু 1 মানে 1, তাহলে আমি -1 উপরে নিচে দুটোর সাথে গুণ করে দিলাম, তাহলে উপরে আসলে কত, উপরে আসলে হচ্ছে প্লাসের y কিউব মাইনাসের 3y প্লাসের 1, ঠিক আছে। তাহলে এটা আমি সাজায় লিখতে পারি কিভাবে, এটা লিখতে পারি হচ্ছে y কিউব মাইনাসের 3y প্লাসের 1, নিচে হচ্ছে y -1 এর ওই পাশে নিয়ে যাবে y -1, দেখো লেফট হ্যান্ড সাইডে যা রাইট হ্যান্ড সাইডে কিন্তু y y কিউব মাইনাস 3y প্লাসের 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণিত হইলো, ওকে, এটা ইজি ম্যাথ, ঠিক আছে। নিজে এগুলা নিজে প্র্যাকটিস করবা, সকল ম্যাথ নিজে প্র্যাকটিস করবা। এখন আমরা অনুশীলনীতে প্রবেশ করব, ঠিক আছে। অনুশীলনীর প্রথম ম্যাথ আমরা যেটা শুরু করব, অনুশীলনী শুরু করব হচ্ছে 10 নম্বর ম্যাথটা দিয়ে, ঠিক আছে। তো 10 নম্বর ম্যাথটাতে কি বলছে, দুইটা সেট দেওয়া আছে, ওকে। 10 নম্বর ম্যাথটাতে কি বলছে, দুইটা সেট, এ একটা সেট দেওয়া আছে, এ সেটের মান দেওয়া আছে 3 4, বি একটা সেট দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে 2 4, সি একটা সেট, আচ্ছা সি সেট দেওয়া নেই, বলছে কি এক্স সেট, এ সেট আর বি সেট, ঠিক আছে। তাহলে এ সেট আর বি সেটের মধ্যে তারপরে বলছে কি এক্স একটা জিনিসকে ডিফাইন করছে, এক্স হচ্ছে এ সেট থেকে আসছে, তার মানে এ সেটের উপাদানগুলোকে তারা কি বলছে, এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এক্স, ঠিক আছে। এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ, তার মানে এক্স আসছে কোথা থেকে, এ থেকে, তার মানে এ সেটের যে উপাদানগুলো আছে এগুলো তারা এক্স দ্বারা ডিফাইন করতেছে, ঠিক আছে। তারপরে কি বলছে ওয়াই বিলংস টু বি, তার মানে বি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো তারা কি দ্বারা ডিফাইন করতেছে, বি ওয়াই দ্বারা ডিফাইন করতেছে, ঠিক আছে। তাহলে y belongs to b মানে হচ্ছে তারা y b সেটের যে উপাদানগুলো সেগুলো তারা b দ্বারা y দ্বারা ডিফাইন করতেছে, ওকে। তাহলে তারপরে বলছি কি
এই জিনিসটা হলে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে, তাহলে এ আর বি এর যে উপাদানগুলো আছে এগুলোর মধ্যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, সম্পর্কটা কিরকম, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তাইলে এইরকম একটা অন্যয় নির্ণয় করতে গেলে দুইটা সেটের মধ্যে যতগুলো সম্পর্ক আছে সবগুলো সম্পর্ক বাইর করতে হলে, দুইটা সেটের মাধ্যমে যতগুলো কম্বিনেশন করা সম্ভব সেই কম্বিনেশনটা বাইর করতে হলে আমরা কি করি, ক্রস করি। আগের ভিডিওতে কত ফাংশনের ভিডিওগুলোতে বলছিলাম। তাহলে আমি কি করবো, সিম্পলি দুইটারে ক্রস করে দিব, তাই তো? ওকে, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, ওকে। এ ক্রস বি করলে হবে 3 4, এর সাথে ক্রস হচ্ছে 2 4, তাই তো? তাহলে 3 এর সাথে দুনারে গুণ, 4 এর সাথে দুনারে গুণ, তাহলে 3 এর সাথে যদি 2 4 এর ক্রস করি তাহলে 3 এর সাথে হবে 2, 3 এর সাথে হবে 4, তারপরে 4 এর সাথে হবে 2, 4 এর সাথে হবে 4। খবরদার কিন্তু 3 দোকানে 6 লিখতে যাও না, এটা আমি অনেকবার বলছি, ঠিক আছে? আচ্ছা, তাইলে এইখানে টোটাল এ আর বি সেটের ভিতরে যতগুলা কম্বিনেশন সম্ভব সবগুলা কম্বিনেশন পাইলাম আমি, কিন্তু আমরা তো সবগুলা কম্বিনেশনের সেটটারে নিতে বলে নাই, তার আমার একটা সম্পর্ক সেট নিতে বলছে, রিলেশনের সেট বা অন্যয়ের সেট। সেই অন্যয়ের সেটটা কি রকম হবে, সেই অন্যয়ের সেটটার ভিতরে এক্স ওয়াই এর থেকে আসবে, ওয়াই বি থেকে আসবে। তাহলে এখানে যতগুলো এক্স আছে এই সবগুলোই তো এক্স, প্রথম উপাদানগুলোই তো এক্স, এই প্রথম উপাদানগুলো 4 4 3 3 কই থেকে আসছে, এ থেকে আসছে, এটা কিন্তু এ সেটটা ছিল, এই যে এ সেট। তারপরে এখানে যতগুলো দ্বিতীয় উপাদান আসছে 2 4 2 4, এই সবগুলো কই থেকে আসছে, এটা থেকে আসছে। তো এটা কি, এটা কিন্তু বি সেট, ঠিক আছে? এক্স এ থেকে আসছে, ওয়াই বি থেকে আসছে, এক্স এ থেকে আসছে, ওয়াই বি থেকে আসছে। তাহলে এইখানে এই শর্তগুলো মানতেছে, এই শর্তগুলো মানতেছে। এখন আরেকটা শর্ত আছে যেটা মানতে হইব, এই সম্পর্কের সেটটা বা রিলেশনের সেটটা বাইর করতে গেলে কি, সেই অন্যটা কি রকম হবে, যেটা থেকে না এক্স এর মান ওয়াই থেকে বড় হবে। তো দেখো তো এক্স এর মান ওয়াই থেকে বড় কত, 3 আর 2, 3 আর 2, 3 হচ্ছে এক্স এর মান, ওয়াই হচ্ছে 2 এর মান, তাহলে 3 কিন্তু বড়, তাহলে এটা কিন্তু মানতেছে, ওকে। তারপরে 3 আর 4, 3 হচ্ছে এক্স এর মান, আর 4 হচ্ছে ওয়াই এর মান, তারপর হচ্ছে এক্স বড় হতে হবে, এখানে কিন্তু এক্স বড় না এক্স ছোট, তাহলে এটাকে আমি রিলেশনের বা অন্যের সেটটাতে নিতে পারবো না। 4 ইজ 2, 4 আর 2, ঠিক আছে? তাহলে 4 কিন্তু 2 থেকে বড়, তাহলে এটাকে নিতে পারতেছে, এই সম্পর্কটা মানতেছে। আর 4 4, তো 4 কি 4 থেকে বড় না, 4 4 সমান, কিন্তু আমরা সমান নিতে বলে নাই, বড়টা নিতে বলছে, তাহলে এটাও নিতে পারবো না। তাহলে এই সম্পর্কের সেটটা বা অন্যয়ের যে সেটটা সেটার মধ্যে কি হবে, 3 2 এর সাথে আসবে 4 2, এই হচ্ছে কি আনসার। বুঝতে পারছো? তাহলে আমার যে অন্যটা নির্ণয় করতে হচ্ছে সেই অন্যটা হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন 11 নাম্বার ম্যাথ। 11 নাম্বার ম্যাথটা কি, এক্স্যাক্টলি সেম টু সেম আগের ম্যাথটাই, 10 নাম্বার ম্যাথটাই, ঠিক আছে? তাহলে সি এর মান বলছে কি, সি এর মান বলছে 2,5, ডি এর মান বলছে কি, ডি এর মান বলছে হচ্ছে 4 6 7 এন্ড সি আর ডি, এক্স আসছে সি থেকে আর ওয়াই আসছে ডি থেকে, তাই তো? তো আমরা একটা অন্য দিছি, অন্যটা দিছি কি x + 1 ইজ স্মলার দেন y, তার মানে x এর সাথে x এর মানের সাথে 1 যোগ কইরা যেটা হইব সেটা y এর মান থেকে ছোট হইতে হবে, সেই অন্যের সেটটা নিতে হবে, তাই তো? তাহলে সেই অন্যটা নির্ণয় করতে বলছে, ওকে, অন্যটা নির্ণয় করি, ঠিক আছে? এবার কি বলছে, আমি এই প্রথমে নির্ণয় করতে হবে কি, অন্য নির্ণয় করার জন্য x c আর d এর মধ্যে, c আর d এর মধ্যে টোটাল কতগুলো কম্বিনেশন সম্ভব, x আর y এর মানগুলো মিলে টোটাল কতগুলো কম্বিনেশন সম্ভব, তাহলে টোটাল কতগুলো কম্বিনেশন সম্ভব আমি কোথা থেকে নির্ণয় করব, c × d, c × d, খুব ভালো করে মাথায় রাখতে হবে। x এর মান আসছে কই থেকে, c থেকে, y এর মান আসছে কই থেকে, d থেকে, তাহলে ক্রমজোড়ার প্রথম উপাদান কি হয়, প্রথম উপাদান হয় x, পরের উপাদান কি হয় y, তাহলে x এর মান আসবে c থেকে, y আসবে d থেকে, তাহলে আগে লিখতে হইব c, পরে লিখতে হইব d, ঠিক আছে? কিন্তু যদি আমারে বলতো x এর মান আসছে d থেকে, y এর মান আসছে c থেকে, যদি এরকম বলতো, এটার উল্টাটা যদি বলতো, তাহলে আমারে x এর মানটা নিতে হবে কি প্রথমে, তাহলে x এর মান তখন লিখতে হইতো d * c, এই d * c, তাহলে ক্রমজোড়ার প্রথম উপাদানটা আসতো x, পরের উপাদানটা আসতো y, কই থেকে, y c থেকে আসতো y, d থেকে আসতো x, তাহলে আমারে অলওয়েজ মাথায় রাখতে হবে x * y, তাহলে x কত, x হচ্ছে c, y হচ্ছে d, তাহলে আমি आंसर করব, আমি বের করব কি c × d, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি বলছে, x belongs to c, তাই তো? আচ্ছা, তাহলে এই c, তাহলে c হচ্ছে 2,5 এন্ড এর সাথে ক্রস করবে হচ্ছে d 4 6 7, ওকে? তাহলে 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, তাহলে হবে কি 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, তারপরে 5 এর সাথে 4 6 7, 5 এর সাথে 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7,
এটা হচ্ছে কি টোটাল কতগুলো কম্বিনেশন সম্ভব সি আর ডি ক্রসের মাধ্যমে, সি আর ডি এর মাধ্যমে, ঠিক আছে। সি এর মানগুলো যদি আমি এক্স নেই, ডি এর মানগুলো যদি আমি ওয়াই নেই, সি আর ডি এর মানগুলো দিয়ে টোটাল কতগুলো কম্বিনেশন বানাইতে পারবো সেটা হচ্ছে এটা। এখন আমাদের তো সবগুলা কম্বিনেশন নিতে বলে নাই, আমি নিতে বলছি কি একটা ফিক্সড কন্ডিশন, এই কন্ডিশনটা যারা মানে ওদেরকে নিতে বলছে, ঠিক আছে। তাহলে এই অন্বয়ের যে সেটটা হবে, এই সেটটার ভিতরে কি হবে, আমি এক্স এর মানের সাথে এক যোগ করব, এক্স এর মানের সাথে এক যোগ করলাম, তাহলে 2 এর সাথে এক যোগ করলে কত হয় 3, এই 3 এর মানটা ওয়াই থেকে ছোট হইব, ওয়াই কত 4, তাহলে 3 এর মান 4 এর থেকে ছোট, তাহলে এটা আসবে 2,4, এটা আসবে। কথা বুঝতে পারছো, এই কন্ডিশনটা এটা মানে। তারপর 2,6, এটাই তো 2 এর সাথে x এর মানের সাথে কত যোগ করব, 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3 হয়, এই 3 কিন্তু 6 থেকে কি ছোট, তাহলে এটাও আসবে 2,6, এটাও আসবে 2,6, এটাও আসলো। তারপরে 2,7, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 কিন্তু 6 এর থেকে ছোট, তো 7 থেকে তো ডেফিনেটলি ছোট, 7 থেকে তো ডেফিনেটলি ছোট, তাহলে এই কন্ডিশনটা মানতেছে, তাহলে এটাও আসবে 2,7। এবার আসে 5,4, ঠিক আছে, 5 এর সাথে 1 যোগ করলে কত 6, এটা কি 4 থেকে ছোট, এটা কি 4 থেকে ছোট না, তাহলে এই কন্ডিশনটা মানতেছে না, তাহলে এটা আসবে না। এবার আসে 5, 6, 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6, এটা কি 6 থেকে ছোট, আমার বলছে y থেকে ছোট হইতে হবে, y এর মান কত 6, তো 6 থেকে ছোট হইছে না, ছোট না, সমান কিন্তু ছোট না, তাহলে এটাও আসবে না। এবার 5 এর সাথে 1 যোগ করলে কত 6, সেম টু সেম 6, 6 কিন্তু এবার 7 থেকে কিন্তু ছোট, তাহলে এইটা কিন্তু আসবে। কথা বুঝতে পারছো, তাহলে এটা আসবে, তাহলে এটা হচ্ছে 5, 7, তাহলে এইটাই হচ্ছে সেই অন্যয়টা। বুঝতে পারছো, এটাই হচ্ছে সেই অন্যয়টা। ওকে, 12 নাম্বার বলছে যে একটা ফাংশন দিছে, ফাংশন অফ এক্স, ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ নির্ণয় করো। এটা কিন্তু এইটা যে পারবে তার কাছে এটা কোনো ব্যাপারই না। তো ফাংশন অফ এক্স এর মান কি দিছে, ফাংশন অফ এক্স এর মান দিছে হচ্ছে গিয়া x⁴ প্লাস 5x মাইনাস এর 3, তার মানে বলছে কি ফাংশন অফ -1 নির্ণয় করতে, ফাংশন অফ 2 নির্ণয় করতে, ফাংশন অফ হাফ নির্ণয় করতে, এটাই তো বলছে তারা। এখন ফাংশন অফ -1, x ফাংশনটা কিসের, x এর, যদি ফাংশন অফ -1 বানাইতে হয় তাহলে যত জায়গায় x আছে তত জায়গায় কি লিখতে হবে, তত জায়গায় -1 লিখতে হবে, তাহলে ফাংশন অফ -1 হবে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5:-1 মাইনাস এর 3, তো -1 হোল টু দি পাওয়ার 4 মাইনাস এর মানে হচ্ছে প্লাস এর 1, প্লাস এর 5:-1, তার মানে হচ্ছে মাইনাস এর 5, তারপরে মাইনাস এর 3, ঠিক আছে। তাইলে কত হয় -5 -3 -8, -8 এর সাথে প্লাস এর 1 মানে হচ্ছে -7, ঠিক আছে। নেক্সট আসে 2, সো 2 হোল টু দি পাওয়ার কত 4 প্লাস 5 x এর মান কত, এবার ফাংশন অফ 2 যেহেতু x এর যত জায়গায় আছে সব জায়গায় কত বসাবো 2 বসাবো, 2 তারপরে মাইনাস এর 3, তাহলে 2 দুগুণে 4 8 16, তাহলে 2 দুগুণে 4 মানে হচ্ছে 16, 5 দুগুণে প্লাস এর 10 আর মাইনাস এর 3, তো 16 10 26 এর থেকে 3 গেলে কত 23, ঠিক আছে। তারপর ফাংশন অফ হাফ, ফাংশন অফ হাফ মানে কত, যত জায়গায় x আছে তত জায়গায় x আছে তত জায়গায় কি বসাবো হাফ বসাবো, তাহলে হাফ হোল টু দি পাওয়ার 4 প্লাস 5:half তারপরে মাইনাস এর 3, তাহলে হাফ হোল টু দি পাওয়ার 4, 2 4 4 16, তাহলে 1/16 প্লাস 5/2 মাইনাস এর 3, তাহলে লসাগু করলে কত হয় 16, এটা হবে 1 প্লাস 8 দুগুণে 16, এটা হবে 5 আর 40, আর এটা থাকবে মাইনাস এর 3 16 48, যে 1, তাহলে মাইনাসের 3 16 48, তাহলে 16 কে 16 8 দুগুণে 16 5 আর 40 41, আচ্ছা ঠিক আছে। তাহলে উপরে হয় প্লাস এর 41 মাইনাস 48 ডিভাইডেড বাই 16, তাহলে 41 থেকে 48 গেলে কত মাইনাসের 7 ডিভাইডেড বাই 60, তাহলে এটা হচ্ছে ফাংশন অফ -1 এর आंसर, আর এটা হচ্ছে ফাংশন অফ 2 এর आंसर, আর এটা হচ্ছে ফাংশন অফ হাফ এর आंसर, ঠিক আছে। I hope clear, এটা খুব ইজি ম্যাথ। 13 নাম্বার কি বলছে, ফাংশন অফ y ইকুয়াল টু এটা বলছে যে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 আগে, আচ্ছা ঠিক আছে আমি এটা লিখি। ফাংশন অফ y এর মান দিয়েছে তারা কত y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস এর 8, এটা দিছে কত ফাংশন অফ y এর মান। তো তারা বলছে কি ফাংশন অফ y এর মান যদি এইটা হয় k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে, তো আমি আগে এটাতে গুরুত্ব দিই, ফাংশন অফ -2 কি হবে 0 হবে, তাহলে ফাংশন অফ y যদি এটা হয় ফাংশন অফ -2, ঠিক আছে, তাহলে -2 তার উপরে কত কিউব, যত জায়গায় y আছে তত জায়গায় কি হবে -2, তাহলে y এর জায়গায় -2 প্লাস k⁻² -2 তার উপরে স্কয়ার, -48 না তো -4 কত y, তাহলে -4y, তাহলে -4 y এর মান কত -2 তারপর -8। এখন এই ফাংশন অফ -2 এর মান কত, ফাংশন অফ -2 এর মান বলছে 0, তারা বলেছে ফাংশন অফ 2 এর মান 0 হবে, তাহলে ফাংশন অফ 2 এর মান ইকুয়াল টু কত 0,
ফাংশন অফ 2 এর মান এটা ইকুয়াল টু কত 0, ঠিক আছে। আমি প্রথমে লিখতে পারি ফাংশন অফ -2 ইকুয়াল টু তারা কত বলছে 0। তো ফাংশন অফ -2 যত জায়গায় এই y আছে তত জায়গায় -2 বসাইলাম, এটা হইলো। তাহলে ফাংশন অফ -2 হচ্ছে এইটা ইকুয়াল টু 0। ওকে, এটা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এটারে কি লেখা যায়, -2 এর উপরে কিউব, তার মানে -8, -2 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 2 গুণে 4 প্লাস 4, তার মানে প্লাসের 4k, মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8, তারপরে আবার কি আছে -8 ইকুয়ালস টু 0। তো +8 -8 কাটা, তাহলে বাকি থাকে কি -8 যদি ওই পাশে যায় কি হয়ে যাবে +8, তাহলে 4k ইকুয়ালস টু +8, দুই পাশে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 4 দিয়ে ভাগ দিলে 4 4 কাটা, 4 দুগুণে 8, তাহলে k ইকুয়ালস কত 2। এটা হচ্ছে आंसर। অর্থাৎ k এর মান যদি 2 বসাই, আমি এই ফাংশনে k এর মান যদি 2 বসাই আর y এর মান যদি -2 বসাই, এই ফাংশনটার মান 0 হবে। এই কথাটাই তারা বলছে, কথা বুঝছো? তুমি দেখো y এর মান -2 বসাও, তাহলে -2 এর উপরে কিউব, তাই তো, তারপরে প্লাস k এর মান কত বসাও 2 বসাও, 2:y², তাহলে y এর মান বসাবো -2², তারপরে -4:y, y এর মান বসাও -2, তারপরে -8, এটা বসাও, তাহলে -2 কিউব মানে কত -8, 2² -2² মানে +4:2, তার মানে +8, প্লাসে মাইনাসে 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 প্লাস, +8 -8 +8 -8 +8 -8 কাটা, দিন শেষে কত হচ্ছে 0 হচ্ছে। দেখছো ফাংশন অফ -2 এর মান কত হচ্ছে 0 হচ্ছে। যদি k এর মান কত বসাই, k এর মান যদি 2 বসাই, তারা এটাই নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কি করবে, এটার জন্য তুমি প্রথমে ফাংশন অফ y-টা লিখবা, লিখার পর তারা ফাংশন অফ -2 ইকুয়াল টু 0 হবে বলছে। তো তুমি ফাংশন অফ -2 এর মান কত হয় দেখো, ইকুয়াল টু 0 লিখো। এটার মধ্যে অজানা টার্ম শুধুমাত্র কি আছে, y আছে, বাকি সবগুলাতে কিন্তু y এর মান বসাই দিয়েছে, কারণ y এর জায়গায় -2 আছে, একমাত্র অজানা টার্ম হচ্ছে y। তাহলে এই সবগুলো থেকে ক্যালকুলেট করেছে, শুধুমাত্র k বাকি থাকবে, k এর মান এখান থেকে তুমি নির্ণয় করে ফেলতে পারবে, ঠিক আছে। ওকে, 14 নম্বরে যেটা বলছে যে এই এটার মতোই, তবে এটার মধ্যে অজানা রাশি হিসাবে কে ছিল, অজানা রাশি হিসাবে কে ছিল না, কিন্তু এই 14 নম্বরে অজানা রাশি কোনো কিছু নাই, এবার অজানা রাশি কোনো কিছু রাখে নাই। এবার বলছে কি ডিরেক্টলি এই x³ এর মান কত হবে, এই ফাংশন থেকে x এর মানের জন্য ফাংশন অফ x 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই x এর মানটা খুঁজে বের করতে হবে। তাহলে আমি আগে ফাংশন অফ x টারে লিখি। ফাংশন অফ x এর মান কি বলছো ওরা, x³ -6x² প্লাস এর 11x -6। তুমি এবার এই দ্বিতীয় লাইনটা খালি রেখে তৃতীয় লাইনে আসো। এই তৃতীয় লাইনে তোমার কাজ করতে হবে, তৃতীয় লাইনের কাছ থেকে দ্বিতীয় লাইনে বসাতে হবে তোমার। তুমি একটা জেনারেল ম্যাথে 3 নাম্বার চ্যাপ্টারে আছে, তৃতীয় চ্যাপ্টারে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে, যে এই একটা ফাংশন যদি হয়, এই ফাংশনের মান এটা যদি ফাংশন অফ x হয়, ফাংশন অফ a এর মান যদি 0 হয়, তাহলে এই ফাংশনের উৎপাদক হবে x - a। এই ফাংশনের একটা উৎপাদক হবে কি x মাইনাস a। এই ফাংশনে x এর জায়গায় তুমি বিভিন্ন মান বসাইবা, মান বসায় দেখবা কোন মানের জন্য 0 হবে। ধরে নিলাম আমি a মানের জন্য 0 আসছে, a এর জন্য, তাহলে এই এটা হবে কি কোন মানের জন্য 0 আসছে, তুমি x এর মান কত বসায় 0 পাইছো, x = a বসায় 0 পাইছো, তাহলে এটাই পাশে আনো x - a = কত 0। তাহলে এই x - a একটা কি হবে, উৎপাদক হবে। এই x - a একটা কি হবে, উৎপাদক হবে। তাহলে দেখি এই x - a কে আমি একটা উৎপাদক বানাই, কিভাবে বানানো যায়। তাহলে আমি আগে ফাংশন অফ দেখি কত, ফাংশন অফ প্রথমে আমি ইমাজিন করি ফাংশন অফ 1, ফাংশন অফ 1 এর মান কত, 1³ -6:1² প্লাস এর 11:1 -6, তাই তো। তাহলে 1³ এর মানে হচ্ছে প্লাস এর 1 -6, 1² মানে -6 প্লাস এর 11 -6, তো -6 -6 তার মানে -12, আর প্লাস এর 11 প্লাস এর 1 মানে হচ্ছে প্লাস এর 12, প্লাস এর 12 -12 বাকি চলে যায়, বাকি থাকে কত 0। তার মানে ফাংশন অফ 1 ইকুয়াল টু কত 0, তার মানে x এর মান কত বসাইয়া তুমি 0 পাইছো, 1 বসায় 0 পাইছো, তার মানে x ইকুয়াল টু কত ছিল, 1 ছিল, x ইকুয়াল টু 1 ছিল, তাহলে x - 1 ইকুয়াল টু কি 0। তাহলে এই x - 1 হবে এই ফাংশনের একটা উৎপাদক। এই x - 1 হবে কি ফাংশনের একটা উৎপাদক। তোমার কাজ হচ্ছে তুমি ক্যালকুলেটরে, তুমি আসলে প্রথমে ক্যালকুলেটরে এই ফাংশনের সমাধান নির্ণয় করবা। ক্যালকুলেটরের সমাধান ইউটিউবে বিভিন্ন ক্লাস আছে, দেখবা কিভাবে একটা সমীকরণের সমাধান ক্যালকুলেটরে নির্ণয় করতে হয়। এটা নিয়ে এসে দেখবা যে এটার মান কত আসে, এগুলোর মান 3টা আসবে। এই ফাংশনের টোটাল 3টা মান আসবে, যেহেতু এটা ত্রিঘাতে 3 ঘাতি রাশি, তাহলে এটার মধ্যে টোটাল 3টা মান আসবে। তো এই 3টা মানের মধ্যে একটা মান হচ্ছে 1, একটা মান হচ্ছে 1। তো তুমি এই একটা মান আগে নির্ণয় করো। এই একটা মান যদি নির্ণয় করতে পারো, যতগুলা মান আসবে ততগুলাই তো এটার আনসার, তাই তো। তুমি একটা মান নির্ণয় করো, তো তুমি একটা মান পাইলা কত, x = 1 পাইলা, ক্যালকুলেটরে পাইলা, তো তুমি ফাংশন অফ 1 বসাই দাও।
বলে আমি কি একবার চেক করবো 1 2 3 4 5 6 মিলতেছে না, তাহলে আমি কি করব, তুমি ক্যালকুলেটরে প্রথমে এটার মানটা নির্ণয় করো, এটার মান এই ফাংশনের সরি এই ইকুয়েশন ইকুয়াল টু 0 বসাইয়া এটার মানটা নির্ণয় করো, নির্ণয় করে তারপরে তুমি কি করবা, এই ফাংশনের যে মানগুলো আসছে সেই মানগুলা একটা এটাতে দেখাইবা যে ফাংশন অফ 1 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 1 বসাইয়া তুমি ফাংশনটা 0 পাইছো, তাহলে x মাইনাস 1 হবে এই ফাংশনের একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক, তাই তো? তাহলে আমাদের এইটার মধ্যে x মাইনাস 1 একটা উৎপাদক বানাইতে হবে। তাহলে দেখো আমি 2 নাম্বার লাইনটা বাদ দিয়ে 3 নাম্বার লাইনে যাব, কেন যাইতেছি এটা একটু পরে বুঝাবো। আমি প্রথমে নিব কাকে, x মাইনাস 1 একটা উৎপাদক হিসাবে আনবো। ঠিক আছে, তাহলে এই এখানে x মাইনাস 1 তো লিখলাম, কিন্তু এখানে আছে কি x কিউব, তাহলে x এর আমরা কি বানাইতে হবে, x কিউব বানাইতে হবে। x কিউব বানাইতে হলে আমরা কি করতে হবে, সামনে x স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে x স্কয়ার দ্বারা যদি গুণ করি, তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে কত হবে, x কিউব। এখন কত হচ্ছে, x স্কয়ারের তো শুধু x নাই, আরেকটা কি আছে, মাইনাস 1 আছে, তাহলে x স্কয়ারের সাথে মাইনাস 1 গুণ করলে কত, মাইনাস এর x স্কয়ার। ঠিক আছে, এখন এনে আছে কত, মাইনাসের 6x স্কয়ার, তুমি বসাইছো কত, মাইনাসের x স্কয়ার, তাহলে মাইনাসের 6x স্কয়ার হতে আর কয়টা x মাইনাসের x স্কয়ার লাগবে, আর মাইনাসের 5টা x স্কয়ার। ওকে, আরো মাইনাসের 5টা x স্কয়ার। এখন তুমি আবার লেখো, এইটুকুর জন্য তো হয়ে গেছে, এইটুকু তো হয়ে গেছে, এবার তুমি আরেকটা রাশির জন্য লিখো x মাইনাস 1। ঠিক আছে, এখন তোমার কি মিলাইতে হবে, মাইনাসের 5x স্কয়ার মিলাইতে হবে। তুমি x মাইনাস x স্কয়ার কিন্তু এইটুকু থেকে মিলাই ফেলছো, এখন মাইনাসের 6x স্কয়ারের জন্য এটা মিলানোর জন্য x কিউব তো এটা থেকেই মিলে গেছে, এখন মাইনাসের 6 স্কয়ার মিলানোর জন্য তুমি এইটুকুর হেল্প নিছো, এইটুকুর হেল্প, তো এইটুকু এইটা থেকে মিলে গেছে, এখন মিলাইতে হবে এইটুকুরে। এখন তুমি উৎপাদক হিসেবে আনছো x মাইনাস 1 রে, এখানে আছে কি মাইনাসের 5x স্কয়ার, তো তোমার মাইনাসের 5x স্কয়ারের সাথে যদি x মাইনাস 1 কি কিভাবে মিলাইতে পারবা, মানে কিভাবে করলে x মাইনাস 1 এর সাথে কি করলে মাইনাসের 5x স্কয়ার আসবে, উত্তর হচ্ছে মাইনাসের 5x গুণ দাও, মাইনাসের 5x ইনটু x, মাইনাসের 5x স্কয়ার। তাহলে এখন আবার আসবে কি, মাইনাসের 5x ইনটু মাইনাসের 1, মাইনাসের প্লাসের 5x, প্লাসের 5x। ঠিক আছে, তো প্লাসের 5x আসলো, এখন তো এখানে প্লাসের 5x চলে আসছে, এখন এখানে আছে কত, প্লাসের 11x, তো প্লাসের 5x আরো কয়টা বাকি, x বাকি, আরো 6টা x বাকি, প্লাসের 6x আর মাইনাসের 6। তো তুমি এখন এইটুকুর টার্ম কিন্তু এখান থেকে পেয়ে গেছো, এই দুইটা পাইছো এখান থেকে, তারপরে এই দুইটা পাইছো এখান থেকে, তারপরে এই দুইটারে মিলাইতে হবে পরেরটা থেকে, তাহলে পরে আবার কাকে উৎপাদক হিসেবে আনবা, x মাইনাস 1 উৎপাদক হিসেবে আনবা, তাহলে তোমার বানাইতে হবে এবার কাকে, 6x কে, তাহলে 6x কি করলে, x এর সাথে কি গুণ করলে 6 হবে, প্লাসের 6 গুণ করে দাও, তো প্লাসের 6:1 আর প্লাসের 6:x মানে 6x আর প্লাসের 6 মাইনাসের 1 মানে মাইনাসের 6, সব মিলছে, মাইনাসের 6 প্লাসের 5x আর প্লাসের 6x প্লাসের 11x মাইনাসের x স্কয়ার মাইনাসের 5x স্কয়ার মাইনাসের 6 স্কয়ার আর x কিউব, উপরের রাশি এই রাশি এই রাশি তিনটা সেম আনসার, তিনটা সেম, উপরের রাশিটা এই রাশিটা তিনটা সেম। তো এখন এটা কেন করছি, প্রতিবার x মাইনাস 1 রাখছি কেন, কারণ এবার এই সবটা থেকে তুমি x মাইনাস 1 কে কমন নিতে পারবা, তাহলে এবার যদি x মাইনাস 1 কে কমন নাও তাহলে কি হবে, x স্কয়ার মাইনাসের 5x প্লাসের 6, এই যে দেখো x মাইনাস 1 কিন্তু এবার উৎপাদক হিসাবে আসছে। আমি তোমারে বলছিলাম এই সমীকরণটার যতগুলো উত্তর হবে এটার মান বসাবে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার মান 0 বসাইয়া তুমি ক্যালকুলেটরে এটার মানটা নির্ণয় করবে, এই সমীকরণের মান কত কত আসে, একটা আসবে 1, একটা তো 1 আসবে, এটা কত আসবে 2 আর 3 আসবে, মনে হয় 2 আর 3, এই সমীকরণের আনসার মনে হচ্ছে 0 বসালে খুব সম্ভবত 1 2 3 আসবে। তো তুমি x ফাংশন অফ 1 নির্ণয় করবা, ফাংশন অফ 1 নির্ণয় করে দেখবা 0, তো ফাংশন অফ 1 যদি 0 হয় তাহলে x এর মান কত বসাইছো, x ইকুয়াল টু 1 বসাইছো, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, এই x মাইনাস 1 এটা কি হবে, উৎপাদক হবে। দেখো এই যে x মাইনাস 1 এটা উৎপাদক আমি পাইছি, কথা বুঝছো। এবার যদি তুমি x এর ফাংশনের মান 2 বসাইতা তাহলে সবগুলোর ভিতরে এটার আনসার যদি এটা যদি একটা 2 হয়, এটার যদি এই 2 এর জন্য যদি এই ফাংশনটার মান 0 আসে তাহলে x 2 ও কিন্তু একটা উৎপাদক হবে। আচ্ছা, তাহলে আমি এখানে এবার এইটুকু বাকি আছে, ঠিক আছে, তো এইটুকুর এবার যদি উৎপাদক বিশ্লেষণ করে মিডল টার্ম করতে পারি, x 1 তাহলে x স্কয়ার মাইনাসের 2x মাইনাসের 3x প্লাসের 6। ঠিক আছে, তাহলে x 1 x স্কয়ার, ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই দুটো থেকে x কমন নেব, তাহলে x কমন নিলে কি হয় x 2, ঠিক আছে, এবার -3 কমন নিলাম, তাহলে কবে x 2, মিডল টার্ম করছে জাস্ট, আর কিছু না। তাহলে এখান থেকে আবার কে কমন আসবে, x 2 এর মধ্যে আছে, তাহলে x 2 কমন আসবে, তাহলে হবে কি x 1 x 2 আর এটা থেকে আসবে x 3। কথা বুঝতে পারছো, তাহলে এই ফাংশন অফ x টারে তুমি উৎপাদকে বিশ্লেষণ করছো, কেন উৎপাদকে বিশ্লেষণ করছো, কারণ তোমাকে এটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাংশন অফ x এর মান কত পাইছি, x 1 x 2 x 3, তাই তো ফাংশন অফ x এটা কত পাইলাম, ফাংশন অফ x হচ্ছে কি x
-1 x - 2 x - 3। এটা মূলত হচ্ছে কি এই ফাংশনটাই, এই যে এইটাই এই তিনটা যদি তুমি গুণ করে সেটা দেখবা যে এই যে এই রাশিটাই আসছে। তো তুমি এটারে জাস্ট উৎপাদক আকারে আনছো। কথা বুঝছো কেন উৎপাদক আকারে আনছো? তুমি বলছো x এর কোন মানের জন্য এই ফাংশন অফ x = 0 হবে, তার মানে এই ফাংশন অফ x তো এটার মান কত বলছে? ফাংশন অফ x এর মান কত? 0, তার মানে এটার মান কত? 0। এখন তিনটা রাশি যদি গুণাকারে থাকে তাহলে প্রত্যেকের আলাদা আলাদা মান 0 হবে। তাহলে x - 1 = 0, অথবা x - 2 = 0, অথবা x - 3 = কত? 0। হয় এটা 0, অথবা এটা 0, অথবা এটা 0, তিনটার যে কোনো একটা 0 হইলে এটার মান 0 হয়ে যাবে। অথবা তিনটাও যদি 0 হয় তো 0 0 * 0 * 0 গুণ করলে 0, সোজা কথা, যে কোনো একটা 0 হইলেই হবে। তাহলে x এর মান কত হবে? x এর মান 1 হবে, অথবা x এর মান -1 যদি এই পাশে যায় আর -2 যদি এই পাশে যায়, x এর মান কত হবে? 2 হবে, x এর মান কত হবে? 3 হবে। অর্থাৎ x এর এই তিনটা মানের জন্য ফাংশন অফ x = 0 হবে। তুমি বসাই দেখো ফাংশন অফ x, ফাংশন অফ 1 তো আমি প্রথমে কইরাই নিলাম, ফাংশন অফ 1 হওয়ার জন্যই তো এটা 0 হইছে। ফাংশন অফ 1 বসানোর পর যখন 0 পাইছি তখন তো আমি x = 1 বসাইছি, x - 1 = 0, তখন আমি বুঝছি যে x - 1 একটা উৎপাদক হবে। তাহলে ফাংশন অফ 1 তো 0 অলরেডি আমার করাই আছে। আমি দেখি ফাংশন অফ 2, x এর মান কত? 2, ফাংশন অফ 2 0 হয় কি? ফাংশন অফ 2 দেখি, 2 কিউব - 6 * 2 স্কয়ার প্লাস এর 11 * 2, x এর জায়গায় 2 বসাইলাম, -এর 6, এটা হচ্ছে 8 - 2 × 4 4 6 24 প্লাস এর 11 × 2 = 22 - এর 6 22 8 30 আর প্লাস -24 - 30 প্লাস 30 - 30 কাটা কত হলো? 0। দেখো ফাংশন অফ 2 কিন্তু 0, তার মানে x এর মান কত বসাইছো? x এর মান তুমি কত বসাইছো? 2 বসাইছো, তার মানে x - 2 কি একটা উৎপাদক হবে। এই রাশিটার একটা উৎপাদক কি হবে? x - 2 একটা উৎপাদক হবে। দেখো একটা রাশি x - 2 কিন্তু একটা উৎপাদক হইছে। কথা বুঝছো? তুমি সেম টু সেম ফাংশন অফ 3 নির্ণয় করো। ফাংশন অফ 3 কত? 6 কই x কিউব, তার মানে 3 কিউব মাইনাসের 6 * 3 স্কয়ার প্লাসের 11 * 3 মাইনাসের 6, তাহলে 3 3 9 3 9 27 মাইনাস 3 3 9 6 9 54 প্লাসের 3 11 33 মাইনাসের 6 প্লাসের 33 আর 27 যোগ করলে হয় প্লাসের 60 মাইনাসের 54 মাইনাসের 6 যোগ করলে মাইনাসের 60, এটা কাটা তো 300 কত? 0। দেখো এই 3 এর জন্য কত হইছে? 0, তার মানে x = কত বসাইছো? 3 বসাইছো। তাহলে x - 3 = 0, তার মানে x - 3 একটা কি হবে? উৎপাদক হবে। তুমি এখানে দেখো x - 3 এর একটা উৎপাদক পাইছো। এটা তোমার চ্যাপ্টার 3 এর মধ্যে ডিটেইলসে আছে। এই চ্যাপ্টার 3 যখন করাবো তখন এই জিনিসগুলো আরো সুন্দর করে দেখাবো। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি x এর মান পারবা। তার মানে x এর মান 1 2 অথবা 3, x এর মান 1 অথবা 2 অথবা 3 এর জন্য এই ফাংশন অফ x এর মান কত হবে? 0 হবে। ওকে, চোদ্দ নম্বর গেল। ওকে, এবার 15 দেখি। 15তে কি বলছে? 15তে বলছে একটা ফাংশন অফ x দিছে, ফাংশন অফ x এর মান দিছে হচ্ছে 2x + 1 / 2x - 1। তো তারা মানে নির্ণয় করতে বলছে যে ফাংশন অফ 1/x² + 1 / ফাংশন অফ 1/x² - 1। তো আমি এটা কি করব, আগে আমি ফাংশন অফ 1/x² এর মান নির্ণয় করি। তো ফাংশন অফ x এর মান দিছে এটা, তো ফাংশন অফ 1/x² এটার মান কত হবে? যত জায়গায় x আছে তত জায়গায় 1/x² বসাই দিব, তাই তো? আচ্ছা, তাহলে ফাংশন অফ 1/x², তাহলে 2:1/x² প্লাস এর 1, তাহলে 2:1/x², 2:x এর জায়গায় বসাই দিব 1/x², ঠিক আছে? তারপরে মাইনাস এর 1, তার মানে উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে 2/x² প্লাস 1, নিচে হচ্ছে 2/x² মাইনাস এর 1, তাহলে উপরে নিচে লসাগু করি, নিচে হচ্ছে x², তাই তো? তার মানে 2 - x² আর উপরে হচ্ছে x² লসাগু 2 প্লাস এর x², তাহলে এই প্লাস এর x² নিচের x² কাটা গেল, থাকলো কি? উপরে থাকলো 2 + x², নিচে থাকলো 2 - x²। 2 + x² আর 2 - x², তাহলে এটা কার মান পাইলাম? এটা হচ্ছে ফাংশন অফ 1/x² এর মান। তো এই ফাংশন অফ 1/x² এর মান আমি এখানে বসাই দিই। অথবা এটা আরো সিম্পলি করার জন্য আমি এটা কি করতে পারি জানো? এই ফাংশন অফ 1 এটা +1 করে দিতে পারি, এবার এটা -1 করে দিতে পারি। দেখো এটা কি? আচ্ছা, ফাংশন অফ 1/x² এর মান কত পাইছি? ফাংশন অফ 1/x² এর মান পাইছি 2 + x² / 2 - x²। একটু করে এবার মুছে দিলাম। ঠিক আছে, এটার মান পাইলাম এটা। তাহলে আমার উপরে কি বলছে? উপরে বলছে ফাংশন অফ 1/x², এটার সাথে +1 করতে।
ঠিক আছে, তাহলে ফাংশন অফ 1/x² এর মান কত? এটা 2 + x² ডিভাইডেড বাই 2 মাইনাস x², 2 মাইনাস x², এটার সাথে আমি কি করব? +1 করব, +1 করবো। তো +1 করলে কত হবে? 2 মাইনাস x², তাই তো? তাহলে 2 + x² উপরটা করে থাকবে, আর এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা লসাগু হবে 1 1, তো উপরে গুণ হবে 1:2 মাইনাস x², তাহলে 2 মাইনাস x², তাহলে প্লাস x² মাইনাস x² কাটা 2 2 যোগ করলে হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে এইটার মান কত আসতেছে? ফাংশন অফ 1/x² প্লাস 1 এর মান আসতেছে হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে আমি এই ফাংশন অফ 1/x² প্লাস 1 সবটা এখানে বসে দিতে পারবো। কথা বুঝতে পারছো? আবার আরেকটা কি নির্ণয় করতে বলছে? নিচে নির্ণয় করতে বলছে কি? নিচে নির্ণয় করতে বলছে ফাংশন অফ 1/x² মাইনাস 1। তাহলে এটা তো ছিল +1, এবার আছে ফাংশন অফ 1/x² এর সাথে -1। তাহলে ফাংশন অফ 1/x² এর মান কত? ফাংশন অফ 1/x² এর মান ছিল 2 + x² ডিভাইডেড বাই এই যে এটা 2 মাইনাস x², এটার সাথে বিয়োগ করব মাইনাসের 1, তাহলে বিয়োগ যদি করি তাহলে কি হবে? 2 মাইনাস x², তাই তো? তাহলে 2 + x², এর নিচে মনে মনে 1, তাহলে মাইনাসের 2 মাইনাসের প্লাসের x²। ওকে ওকে, তাহলে প্লাসের 2 মাইনাসের 2 কাটা, তাহলে এটাতে কি হলো? ফাংশন অফ 1/x² এর মান হলো 2x², একটা x², দুইটা x², দুইটা x² ডিভাইডেড 2 মাইনাস x²। ঠিক আছে, তাহলে আমি কি করব? এইটার মানটা এখানে লিখি। তাহলে এটার মানটা কত হইলো? এটার মানটা হইলো 2x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। ঠিক আছে, ওকে। তাহলে এই দুটোটা মান আমি এবার এখানে বসাই দিব। তাহলে ফাংশন অফ এই 1/x² প্লাস 1, এটার মান কত পাইলাম আমি? এটার মান পাইছি হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস x²। ঠিক আছে, আর ফাংশন অফ 1/x² মাইনাস 1, এটার মান কত পাইছি আমি? এটার মান পাইছি যে এইটা। তাহলে এটা কত পাইছি? 2x² ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে ভাগাকার থাকলে গুণ করতে হলে কি করতে হবে? উল্টাই যাবে। তাহলে এটা যদি উল্টাই যায়, উপরে আনবে 2 মাইনাস x², নিচে আসবে 2x², আর এটা তো যেভাবে আছে সেভাবে থাকবে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস x²। তাহলে 2 মাইনাস x², এটা কাটা, তাহলে এই 2 দিয়ে যদি 4 রেখে দিই হবে কত? 2, তাহলে এটার মান আসবে কত? 2 ডিভাইডেড বাই x²। তাহলে আমার তারা কি বলতে বলছে? এটার মান নির্ণয় করতে বলছে। এটা ইকুয়াল টু এটা হলে এটার মান কত হবে? তাহলে এটার মান হবে 2 ডিভাইডেড বাই x²। বুঝতে পারছো? বেশি কিছু না। তোমারে বলছে ফাংশন অফ x এটা, তুমি আগে ফাংশন অফ 1/x² নির্ণয় করবে। তো ফাংশন অফ 1/x² এর মান আসলে এটা। তাহলে ফাংশন অফ 1/x² প্লাস 1 এটার মান নির্ণয় করে ফেলো, এটার মান আসলে এটা। ফাংশন অফ 1/x² মাইনাস 1 এটার মান নির্ণয় করে ফেলো, এটার মান আসলে এটা। আর ফাংশন অফ 1/x² প্লাস 1 এর মানটা বসাই দাও, ফাংশন অফ 1/x² মাইনাস 1 এর মান এটা, এখানে বসাই দাও, হয়ে গেছে। বুঝতে পারছো? যখন আমরা লিখি ফাংশন অফ x, যখন একটাকে লিখে ফেলি, ঠিক আছে, ধরে নাও ফাংশন অফ x ধরে নাও x², এবার আরেকটা ফাংশন লিখতে হবে, ফাংশন অফ x ধরে নাও 1/x। ঠিক আছে, তখন আরেকটা ফাংশন তুমি কি দ্বারা প্রকাশ করবে? এটা তো ফাংশন অফ x, এটা তো ফাংশন অফ x দ্বারা প্রকাশ করছো। আরেকটা ফাংশনে প্রকাশ করার জন্য তুমি লিখলা gx, এটাও কিন্তু বোঝায় ফাংশন অফ x। gx মানে আলাদা কিছু না, gx মানে ফাংশন অফ x। কথা বুঝতে পারছো? gx যা fx তাই, gx ও ফাংশন অফ x আর fx ও ফাংশন অফ x। তাহলে আমরা কি বলছে? ফাংশন অফ x, এটার মান তারা কত বলছে? এটার মান তারা বলছে 1 + x² + x⁴ ডিভাইডেড বাই x²। এটা হচ্ছে তারা ফাংশন অফ x এর মান। যদি এটা হয় তাহলে দেখাইতে বলছে g অফ 1/x² আর g অফ x² এর মান সমান। তো তাহলে আমার বলছে কি g অফ 1/x² এটার মান আর g অফ x² এটার মান সমান, তারা এটা প্রমাণ করতে বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। কথা বুঝতে পারছো? তো এটার জন্য এরকম ইম্পর্টেন্ট ম্যাথ বা ইজি ম্যাথ। এই যে এই g অফ 1/x² বের করবা, যত জায়গায় x আছে তত জায়গায় 1/x² লিখবা। আরেকবার g অফ x² বের করবা, যত জায়গায় x আছে তত জায়গায় x² লিখবা। তাই নিতে হয়ে গেছে, দুটোটা মান যদি সমান হয় তাহলে এই তো হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলছে? g মানে ফাংশন অফ 1/x², তাই তো? তো ফাংশন অফ 1/x² মানে কত? 1 এর জায়গায় থাকবে 1, যত জায়গায় x আছে তত জায়গায় 1/x² আসবে, প্লাস x²। তাহলে x এর জায়গায় কত আসবে? x এর জায়গায় আসবে 1/x²। ঠিক আছে, এখন x এর উপরে কি আছে? x² আছে, তাহলে এর উপরে আবার স্কয়ার আসবে। তারপরে আছে কত? x⁴। ওকে, তাহলে x এর জায়গায় কি হবে? x এর জায়গায় হবে 1/x², আর x এর উপরে পাওয়ার আছে কত? 4, তাহলে এর উপরে পাওয়ার হবে 4। ঠিক আছে, আর নিচে আছে x², তাহলে x এর জায়গায় হবে কত? 1/x², তার উপরে পাওয়ার দেওয়া আছে কত? 2, তাহলে তার পাওয়ার হবে 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার মান কত আসে? এটার মান আসবে 1/x⁴। ঠিক আছে, এটা আসবে কত? 1 +
1 ডিভাইড বাই 1 বাই এক্স স্কয়ার, তারপর স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 এক্স টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে এবার যদি লসাগু করো, লসাগু করলে উপরে যদি শব্দটা লসাগু করো, উপরে যদি শব্দটা লসাগু করলো কত হবে? উপরে হবে এক্স টু দি পাওয়ার 8, তাই তো? লসাগু করলে তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এখানে হবে এই 8 দিয়ে 4 সরি 4 দিয়ে 8 কে বার করলে হচ্ছে 2, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ওকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, আর নিচে আছে কত? 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো এবার এটারে তুমি ডাকটারে যদি ইয়া করতে চাও তাহলে উল্টাই যাবে, তাই তো? তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আছে এক্স টু দি পাওয়ার 8 ইনটু ভাগটাকে গুণাকারে ইয়া করতে গেলে উল্টাই যাবে, তাহলে উপরে হবে এক্স টু দি পাওয়ার 4, নিচে আসবে 1। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8 এর যদি ভাগ করো তাহলে এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটার আনসার দিন শেষে কত আসতেছে? এটার আনসার আসতেছে হচ্ছে কি এটার আনসার আসতেছে হচ্ছে x to the power 4, এখানে আসতেছে x to the power 8 প্লাস x to the power 4 প্লাস 1। এইটা আসতেছে লেফট হ্যান্ড সাইডের आंसर। কথা বুঝতে পারছো? এখন লেফট হ্যান্ড সাইডে এটা আসে, এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটাও নির্ণয় করতে হবে। এখন রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলছে g অফ মানে ফাংশন অফ x স্কয়ার, তাই তো? তাহলে ফাংশন অফ x স্কয়ার, তাহলে ফাংশন অফ x এর জায়গায় তুমি লিখবে হচ্ছে ফাংশন অফ x স্কয়ার, তো g অফ x স্কয়ার লিখি এটা g দ্বারা প্রকাশ করছে। তো x এর জায়গায় লিখবে x স্কয়ার, তাহলে এবার হবে কি 1 প্লাস x স্কয়ার, তারপরে x এর জায়গায় লিখব হচ্ছে x স্কয়ার, তার উপরে কি স্কয়ার। এই জায়গাতে সবাই ভুলটা কিন্তু এই জায়গাতে করে x স্কয়ার লেখা আছে, ঠিক আছে? তো তারা এখানে জাস্ট x স্কয়ার লিখে, বিষয়টা এটা না তো। x এর জায়গায় বসাবে x স্কয়ার, এখানে ছিল ফাংশন অফ x, এর উপরে x এর উপরে ছিল স্কয়ার, তাহলে এখানে আছে ফাংশন অফ x স্কয়ার, x স্কয়ারের উপরে হবে স্কয়ার। বুঝতে পারছো? এটা ছিল ফাংশন অফ x, এখানে ছিল x এর উপরে স্কয়ার, এখানে ফাংশন অফ x স্কয়ার, তাহলে এই x এর পরিবর্তে বসবে x স্কয়ার, তার উপরে বসবে আবার x স্কয়ার, মানে তার উপরে বসবে স্কয়ার। কথা বুঝতে পারছো? সবাই ভুলটা করে কি এখানে x স্কয়ার, এটা তো g অফ x স্কয়ার, সবাই বসে দেয় x স্কয়ার, কিন্তু এটা x স্কয়ার না, এটা হচ্ছে x স্কয়ার তার উপরে স্কয়ার, মানে x টু দি পাওয়ার 4 নট x স্কয়ার। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা গেল, তারপর আবার আছে x, তাহলে এই x এর পরিবর্তে আমি বসাবো কাকে? x স্কয়ার কে, x স্কয়ার, তার উপরে পাওয়ার আসবে কত? তার উপরে পাওয়ার দেওয়া আছে 4, তাহলে এখানে পাওয়ার আসবে 4 ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে x এর জায়গায় বসবো, x এর জায়গায় লিখবো x স্কয়ার, x এর জায়গায় লিখবো কাকে? x এর জায়গায় লিখবো x স্কয়ার, তার উপরে পাওয়ার আছে কত? 2, তার মানে তারপরে পাওয়ার হবে 2। ঠিক আছে, যদি সিম্পলিফাই করি তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 4, এখানে হবে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8। দেখো লেফট হ্যান্ড সাইডে আসছিল x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, রাইট হ্যান্ড সাইডে আসছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল g অফ x স্কয়ার, g অফ 1 বাই x স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল g অফ x স্কয়ার, g অফ x স্কয়ার। এটা প্রুফ করে দিছি। ঠিক আছে, এটা সবটা দেখা যায়। 17 নম্বরে 3টে ম্যাথ আছে, ঠিক আছে? একটা করাই দিই, এটা পানি ভাতের মতো ম্যাথ। 17 নম্বরের ঘতে কি বলছে? একটা সেট দেওয়া আছে, এই সেটের নাম হচ্ছে s, এই সেটের -2,4, তারপরে -1,1, তারপরে 0,0, তারপরে 1,1, তারপরে হচ্ছে 2,4। এটা সেট দেওয়া আছে, এই বলছে কি এই সেটের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। তো কতেও এরকম একটা সেট দেওয়া আছে, গতেও এরকম একটা সেট দেওয়া আছে। তাহলে আমরা জানি এইগুলো প্রথম মানগুলো হচ্ছে x এর মান, প্রথম মানগুলো হচ্ছে x এর মান, পরের মানগুলো হচ্ছে y এর মান। তাহলে x এর সেটটাকে বলি আমরা ডোমেন, তাহলে ডোমেনের সেট এটা লিখি ডোমেন অফ f, ঠিক আছে? ফাংশনটার ডোমেন, ঠিক আছে? তাহলে এটা ডোমেনের সেট। তো ডোমেনের সেটের ভিতরে x এর মানগুলো আসবে, তাহলে x এর মান আছে -2, -1, 0, 1, 2। কথা বুঝছো? তারপরে রেঞ্জের সেট r অফ f, এটা লিখে যাবে। তাহলে y এর মানগুলো হচ্ছে রেঞ্জ, y এর মানগুলো হচ্ছে রেঞ্জ, তাহলে দ্বিতীয় মানগুলো হচ্ছে y, তাহলে 4, 1, 0, 1, 4, তাহলে 4, 1, 0, 1, 4, এটা হচ্ছে রেঞ্জের সেট। একটা জিনিস তোমার আমি বলছিলাম, একটা সেটে একটা উপাদান দুইবার লেখার কোনো প্রয়োজন নাই। একটা উপাদান দুইবার লেখার, একটা সেটের মধ্যে দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি 4 তো একবার লিখছি, 4 একবার লিখছি, এটা বলছে একই উপাদান দুইবার লেখা হয়েছে, তো দরকার নাই, তো এবার ওভারফ্লো তো দরকার নেই, তাহলে আমি 1, 4 কেটে দিই। কথা বুঝতে পারছো? তাহলে এটার আনসার হচ্ছে 4, 1, 0, এই হচ্ছে আনসার। এটা হচ্ছে রেঞ্জের সেট। কথা বুঝতে পারছো? ওকে, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। 18 কি বলছে? 18 এর ক, 18 কতে বলছে আরেকটা সেট দেওয়া আছে,
ঠিক আছে। আরেকটা সেট, এই সেটের উপাদান কি? এই সেটের উপাদান হচ্ছে ক্রমজোড় আকারে আসবে x, y, আর x, y কে আবার ডিফাইন করছে এরকম ভাবে যে x আসছে a থেকে, y আসছে b থেকে, নাকি সরি y ও আসছে a থেকে, এবং x plus y equals to 1। তো এই টাইপের ম্যাথ আমরা সেটের চ্যাপ্টারে করে আসছি বহুত। x ও আসবে a থেকে, y ও আসবে a থেকে। তাহলে এবার a সেটটারে তো ডিফাইন করতে হবে। a কে এখানে, a কে এ তো ডিফাইন করে নাই, তাহলে এবার a সেটটার কথা বলছে। a সেট কে, a সেট হচ্ছে -2 -1 0 1 2। ঠিক আছে, এটা হচ্ছে a সেট। তাহলে x ও আসছে a থেকে, y ও আসছে a থেকে। তাহলে আমরা নির্ণয় করতে বলছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে আবার নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাইলে তালিকা পদ্ধতিতে যদি এই সেটটাকে নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই সেটটা x আর y এর মধ্যে যে সম্পর্কটা আছে সম্পর্কটা দিয়ে তালিকা নিতে হবে। তাহলে আমি x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মানের নির্ণয়ের যে ছকটা আছে ছকটা পূরণ করব। এটা হবে x, এটা হবে y। তাহলে y এর মানটা কই থেকে আসবে? y এর মানটা হচ্ছে x + y ইকুয়াল টু কত হইছে? ইকুয়াল টু 1। তাহলে y ইকুয়াল টু 1 - x। তাহলে y ইকুয়াল টু কত হবে? 1 - x। তাহলে তুমি x এর মানগুলা কত কত বলছো? x এর মানটা কই থেকে আসছে? x এর মানটা আসছে a সেট থেকে। তাহলে a সেটে কারা কারা আছে? -2 -1 0 1 2। তাহলে x এর মান এগুলা হবে -2 -1 0 1 2। তাহলে x এর মান এগুলার জন্য y এর মান কত কত আসে? 1 - x। তাহলে 1 - x এর মান হচ্ছে -2। তাহলে 1 + 2 তার মানে কত আসছে? 3। তাহলে y এর মান আসছে 3। কথা বুঝছো? তারপরে 1 - x, তাহলে 1 - x, x এর মানে আবার কত? -1। তাহলে -1, তাহলে 1 - +1 তার মানে হচ্ছে কত? 2। তাহলে 1 - x, 1 - x, 1 - 0 তার মানে কত? সরি 1 থেকে 0 গেলে থাকবে হচ্ছে 1। তারপরে 1 - x তার মানে হচ্ছে 1 - 1, 1 - 1 মানে কত? 0। আর 1 - x মানে হচ্ছে 1 - 2, 1 - 2 মানে কত? -1 তার মানে y মান আসবে -1। কথা বুঝছো? তাহলে এখন x এর মানগুলা কই থেকে নিছিলাম আমি? x এর মানগুলা a সেট থেকেই তো নিছিলাম। a সেটের মানগুলারই তো আমি x এর মান হিসেবে নিছি। এখন x এর মান এইটা মানলো তারা, কিন্তু y এর মান কই থেকে আসছে? a থেকে আসছে। এখন a এর ভিতরে কারা কারা আছে? -2 -1 0 1 2, -2 -1 0, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, কিন্তু 3 কি আছে? 3 কি a সেটের মধ্যে আছে? ওরা আমারে বলছে y এর মান কই থেকে আসছে? a থেকে আসছে, কিন্তু এখানে y এর মানটা 3, এটা তো এর ভিতরে নাই। তাহলে 3 যেহেতু এর ভিতরে নাই, এই ক্রমজোড়ের ভিতরে y এ 3 এর মান আসতে পারবে না। এখন 3 এর মান যদি না আসে, 3 এর সাথে যে কারেসপন্ডিং x এটাও আসতে পারবে না, তাহলে এটাও বাদ যাবে। তাহলে এই যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে এইটা বাদ গেল, বাদ বাকি সবাই এই যে এরা 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 সবাই কই থেকে আসছে? a থেকে আসছে। এরা সবাই কই থেকে আসছে? a থেকে আসছে। তাহলে x belongs to a, y belongs to a, এই কন্ডিশনটা এরা উভয়ে ফিল আপ করলো। তারপরে x এর এই মানের জন্য y এর এই মানটা কোথা থেকে আসছে? এই কন্ডিশনটা ফিল আপ করে আসছে। তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করবে, এই তিনটা কন্ডিশন ফিল আপ করছে। তাহলে এই সবগুলা কন্ডিশন এরা ফিল আপ করে। তাহলে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কারা কারা আসবে? -1, 2 0, 1 1, 0, তাই তো 2, -1, এই হচ্ছে আনসার। কথা বুঝছো? তুমি চাইলে এটা ক্রস পদ্ধতির মাধ্যমে করতে পারো, মানে a ক্রস a। তাহলে a এর উপাদানগুলো হবে এখানে, b এর উপাদানগুলো হবে এখানে, তাহলে a এর সাথে a, তাহলে ক্রস করলে তো a এর সাথে a টাই আসবে, এখানেও আসবে a, এখানে আসবে a, x এর মান আসবে a থেকে, y এর মান আসবে a থেকে। তাহলে এখানে যেটা আসবে সেটাও a, এখানেও a, তার মানে x y দুইটাই a থেকে আসছে। কিন্তু এটা ক্রস থেকে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কারণ চারটার সাথে চারটা যদি ক্রস করো টোটাল কতটা কম্বিনেশন হবে? এই একটার জন্য এই চারটা, এই আরেকটার জন্য এই চারটা, এই আরেকটার জন্য এই চারটা, আরেকটার জন্য এই চারটা, তাহলে চারটার জন্য চারটা করে যাচ্ছে 16টা। তাহলে এখানে 16টা কম্বিনেশন আসবে। এই 16টা কম্বিনেশন থেকে তোমার ম্যাচ করতে হবে কারা এটা ফলো করে। যারা ফলো করে শুধুমাত্র ওদের নিয়ে, তো এটা অনেক বড় হয়ে যাবে, তাহলে ওইভাবে করার দরকার নেই। এটাকে জাস্ট এইভাবে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে দেখাই দাও। ঠিক আছে? 18 খতে কি বলছে? সেম টু সেম আরেকটা ফাংশন সেট দিছে, এই সেটের উপাদান দিছে x, y, সাচেস x আসছে c থেকে, y ও আসছে c থেকে, এবং y equals 2x, এই কন্ডিশনটা ফিল আপ করতে পারছো। তাহলে c তো c থেকে আসছে বললো, তাহলে c টাকে তোমার ডিফাইন করতে হবে। c কে, c হচ্ছে -1 0 1 2 3, -1 0 1 2 3, এটা হচ্ছে c। ওকে, তাহলে এবার এই x আসছে c থেকে, y আসছে c থেকে, y equal to 2x, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে c, এই x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান আমি আবার নির্ণয় করব। x এর বিভিন্ন মানের জন্য y এর মান কত? y equal to 2x, তাই তো? আচ্ছা, তাহলে এই x এর মান কই থেকে আসছে? এই x এর মানটা তুমি এখানে বসাবা, 1 2 3 4 যা ইচ্ছা তা বসাবা না। x এর মানটা কই থেকে আসছে? ওরা বলছে x এর মানটা আসছে c থেকে, তাহলে c হচ্ছে এইটা, তাহলে x এর মান এগুলা বসাবা, -1 0 1 2 3।
ঠিক আছে। এবার এই x এর মান এইটার জন্য y ইকুয়াল টু 2x, এটা ভাই না কে কে আসে, y ইকুয়াল টু 2x মানে হচ্ছে 2:1 মাইনাস 1, তাহলে মাইনাস 2, 2:0 মানে হচ্ছে 0, 2:1 মানে হচ্ছে প্লাস 2, 2:2 মানে হচ্ছে প্লাস 4, তো 2x মানে 2:3 মানে 3 মানে 6। এখন x এর মান এইগুলা, তো তুমি এটা তো নিছো x ইকুয়াল টু c, এটা ফলো করে ওকে, কিন্তু y এর তো অনেকগুলা মান আসছে, এই মানগুলা তুমি কোন কোনগুলা নিতে পারবা? তারা বলছে কি y এর মান আসবে c থেকে, মানে c এর ভিতরে, এই c এর ভিতরে যেইগুলা আছে y এর এই মানগুলা নিতে পারবা। তো c এর ভিতরে কে কি আছে, y এর c এর ভিতরে -1 আছে, আচ্ছা c এর এখানে -2 কি c এর ভিতরে আছে? নাই, তাহলে এটা বাদ। যদি এটা বাদ হয়, ক্রমজোড়ের y টা যদি বাদ হয়, ক্রমজোড়ের x টা তো y ক্রমজোড় আকারে একটা উপাদান হিসেবে আসবে, ধরে নাও ক্রমজোড় আসছে -1 আর এটা কত -2, কিন্তু এই -2 টা তো আসতে পারতেছে না, তো ক্রমজোড় আসতে হলে তো সবটাকে আসতে হবে, তো -2 যদি আসতে পারতেছে না, এটাও আসতে পারবে না, মানে সবটাই বাদ, তো মানে এই সবটাই বাদ। আচ্ছা, y এর মানের মধ্যে 0, তাহলে 0 কি আছে? আছে, তাহলে এই সবটা আসবে। তারপরে y এর মানের মধ্যে 2 কি আছে? আছে, তাহলে এই সবটা ক্রমজোড় আসবে। তারপর y এর মানের মধ্যে 4 কি আছে? 6 কি আছে? নাই, তাহলে 4 ও নাই 6 ও নাই, তাহলে এই ক্রমজোড়টাও আসতে পারবে না, এই ক্রমজোড়টাও আসতে পারবে না। তাহলে এই f ক্রমজোড় তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কারা কারা আসবে? 0, 0, 1, 2, এটা হচ্ছে আনসার। এই সবগুলা কন্ডিশন ফলো করা হচ্ছে গিয়া এই কয়েকটা উপাদান, বুঝতে পারছো? আই হোপ ক্লিয়ার। তো 18 গেল, ঠিক আছে। এবার 19 নাম্বার যে ম্যাথটা বলছে যে কাগজে জাস্ট এগুলো প্রতিস্থাপন করে, এগুলো তো তুমি পারবা। একটা গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপারে নিয়া এই গ্রাফ পেপারে নিয়া ছক কাগজে যে যে বিন্দুগুলো বলছে ওই বিন্দুগুলো স্থাপন করে দিবা, শেষ। এটা আমরই কিছু না। এবার 20 নাম্বারটা যেটা বলছে সেটা করে দিলে 19 নাম্বারও পাবা। তো 20 নাম্বারটা বলাই দেখাই দিই, ঠিক আছে। তো 20 নাম্বারটা বলছে কি ছক কাগজে 1, 2, -1, 1, 11, 7 এই বিন্দুগুলো স্থাপন করে দেখা যায় একই সরলরেখার অবস্থায়। তাহলে আমি প্রথমে একটা আঁকি, এটা হলো x অক্ষ এন্ড এটা হলো y অক্ষ। বিন্দুগুলো স্থাপন করি ছক কাগজে প্রতি এক বর্গ গড়কে, এটা হচ্ছে এক বর্গ গড়, প্রতি এক বর্গ গড়কে আমি একক হিসেবে ধরছি। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তুমি কিন্তু অবশ্যই ছক কাগজে এখানে লিখে নিবা প্রতি এক বর্গ গড়কে x অক্ষ বরাবর একক ধরে, প্রতি এক বর্গ গড়কে y অক্ষ বরাবর এক একক ধরে, ঠিক আছে। তাইলে এটা যদি প্লাস এক্সিস বরাবর এটা -1, -2, -3, -4, -5, -6, এটা -1, -2, -3, -4, -5, -6, ঠিক আছে। আর এটা হচ্ছে কি y অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে। তো তারা বলছে কি প্রথমে বলছে 1, 2, তার মানে x অক্ষ বরাবর যাবে 1 আর y অক্ষ বরাবর যাবে হচ্ছে 2, তার মানে এই বিন্দুটা x অক্ষ বরাবর 1, y অক্ষ বরাবর 2, x এর মান 1, y এর মান 2, কথা বুঝতে পারছো? তারপর x অক্ষ বরাবর -1, y অক্ষ বরাবর +1, তাহলে x অক্ষ বরাবর এবার দেব -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, আর y অক্ষ বরাবর +1, তার মানে y অক্ষ বরাবর +1 মানে হচ্ছে এই যে এই ঘরটা, এই যে x অক্ষ বরাবর -1, y অক্ষ বরাবর +1, ঠিক আছে। তারপরে বলছি কি x অক্ষ বরাবর 11, y অক্ষ বরাবর 7, তাহলে x অক্ষ বরাবর হলো 11, এইটা, তাহলে এটা আমি উপরের দিক বরাবর ধরি, উপরের দিক বরাবর x অক্ষ বরাবর, আচ্ছা 11 গুণটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে এইটা হচ্ছে 11, এটা উপরের দিক বরাবর x অক্ষ বরাবর 11 হচ্ছে এটা। আর y অক্ষ বরাবর কত? y অক্ষ বরাবর নিতে বলছে 7, তাহলে y অক্ষ বরাবর 7 হবে, ধরে নিয়ে হচ্ছে এই যে এইটা। তাহলে এবার পয়েন্ট হচ্ছে যে এইটা, এবার পয়েন্ট হচ্ছে এইটা। তো তারা বলছে কি দেখা যায় সবগুলো লেখা সরল রেখায় অবস্থিত। তুমি কি করবা, এই যে রেখাগুলো আছে না, এই রেখাগুলোকে যোগ করে দিবা, যোগ কইরা দেখা যায় এরা একই সরল রেখা দিয়ে যায়। এই যে এই রেখাগুলো আছে না, এটা একই এই যে এই বিন্দুগুলো দিয়ে যাবে এই সরল রেখাটা। এই যে তিনটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই একটা সরল রেখা এই তিনটা বিন্দু দিয়ে যাবে। তো এই তিনটা বিন্দু এই যদি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ একটা সরলরেখা যদি এই তিনটা বিন্দু দিয়ে যায়, তাহলে এই তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত না। তো এটাই বলছে ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করে দেখা যায় এরা একই সরলরেখায় অবস্থিত, বুঝতে পারছো? জাস্ট এই বিন্দুগুলো এখানে স্থাপন করবে, একটা সরলরেখা একবার দেখা যাবে এই সরলরেখা দিয়ে সবগুলা বিন্দু যায়, তার মানে এরা সবাই এই সবগুলা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। এবার তাহলে 21 দেখি তো 21 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে। আচ্ছা 21 নাম্বার ম্যাথ না, এই ম্যাথটাতে একটু কাহিনী আছে, ঠিক আছে। পুরাটা ম্যাথ ঠিকঠাক কিন্তু সুন্দর মতো করবা। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুবই সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে। কি একটা জায়গাতে সবাই এই জিনিসটাতে ভুল করে। আচ্ছা তাহলে ওরা কি দিছে, একটা সার্বিক সেট দিছে। এই সার্বিক সেটের উপাদান হচ্ছে x such as x belongs to কি
x বিলংস টু n এবং x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, তাহলে x বিজোড় সংখ্যা এবং x বিলংস টু n, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে চলতে থাকবে, তাই তো? কিন্তু 2 3 4 2 4 6 8 এগুলো বাদ যাবে, কারণ x বিজোড় সংখ্যা, যেহেতু স্বাভাবিক সংখ্যা আসছে থেকে 1 2 3 4, কিন্তু বিজোড় তো, তাহলে 2 জোড়গুলো বাদ যাবে। তাহলে হবে কি, এটা 1 3 5 7 9 ডট ডট এভাবে চলতে থাকবে। খুব ভালোভাবে মনোযোগ। এরপর এ সেটটাকে কিভাবে ডিফাইন করছে? এ সেটটাকে এ হচ্ছে, আচ্ছা ইউ তো সার্বিক সেট, এটা কিন্তু সার্বিক সেট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর এ সেটটাকে কিভাবে ডিফাইন করছে? এ সেট, এ সেটের উপাদান দিছে হচ্ছে x, such as x belongs to n এবং 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 কি x is 2 থেকে x এর মান বড় অথবা সমান 7 থেকে ছোট অথবা সমান, তাই তো? 2 থেকে বড় 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে? 2 থেকে বড় 7 থেকে ছোট 2 3 4 5 6 7, তাই তো? তো লিখলাম 2 3 4 5 6 7। খুব মনোযোগ, ঠিক আছে? একটু পরে আমি একটা জিনিস দেখাবো। তারপর এটা গেল বি, তারপর সি তে কি বলছে? সি, সি একটা সরি বি তো যায় নাই, এ করছি আমরা, তাই তো? তারপর বি, তো বি তে কি বলছে? বি হচ্ছে একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে x, such as x belongs to কোথায়? x belongs to n এবং x কি 3 থেকে বড় 6 থেকে ছোট, তাহলে 3 থেকে বড় x 6 থেকে ছোট, তাইলে 3 থেকে বড় 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে? 4 5, তাই তো? তাহলে এখানে লিখব কি 4 আর 5। তারপরে সি, সি সেটটাকে ডিফাইন করছে। সি সেট কিভাবে দিছে? x such as x belongs to n, তাহলে x ও n এ আছে এবং x স্কয়ার ইকুয়ালস x স্কয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব ইজ লেস দেন 130, ঠিক আছে? আচ্ছা, এটাকে এখন x ইকুয়াল টু 1 2 3 4 5 6 এরকম ধরে করতে হবে, কারণ x স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। এখন এই জায়গাটার ভিতরে আমি একটু থামাই, এখানে আমি একটা ভুল করছি, এই ভুলটা তোমাদের দেখানোর জন্য করছি, কথা বুঝতে পারছো? যাতে তোমরা পরীক্ষার হলে এই ভুলটা না করো। ভুলটা কি? এই যে দেখো, আমি এ সেট, তাই তো? এই এ সেটের উপাদান কাকে নিছি? 2 3 4 5 6 7, তাই তো? কারণ কি, এখানে বলছে 2 থেকে বড় 7 থেকে ছোট, 2 থেকে বড় অথবা সমান 7 থেকে ছোট অথবা সমান স্বাভাবিক সংখ্যা, তো কারা আছে? এরাই আছে। কিন্তু এখানে আমি একটা জিনিস অ্যাভয়েড করছি, একটা জিনিসকে আমি গণায় ধরি নাই, সেটা কি? সেটা হচ্ছে সার্বিক সেট। শোনো, এই এ বি সি, আমি তোমাকে বলছি সার্বিক সেটের সংজ্ঞা কি, ডেফিনিশন কি? সার্বিক সেট হচ্ছে ওই সেটটা, যে সেটটা আলোচনায় সংশ্লিষ্ট সকল সেটের মেইন সেট। তুমি যখন এই এ বি সি কে ডিফাইন করবা, ঠিক আছে? এ বি সি কে নিয়ে যখন তুমি কথা বলতেছো, তখন এ বি সি এর যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান তুমি সার্বিক সেটে পাইতে হবে, নাহলে সেটা সার্বিক সেট না, নাইলে কিন্তু সেটা সার্বিক সেট না। তো এখন তোমাকে এখানে সার্বিক সেটের এ সেটের উপাদান কাকে দিছে? 2 3 4 5 6 7। তুমি দেখো তো, এই 1 3 5 7 এর নেরা আছে, কিন্তু বাট এই 2টা কি সার্বিক সেটে আছে? এই 4টা কি সার্বিক সেটে আছে? এই 6টা কি সার্বিক সেটে আছে? নাই তো। তাহলে এটা সার্বিক সেট হবে কি হবে? এটা তো সার্বিক সেট হইতে পারবে না। তো সার্বিক সেট যদি এটাকে হইতে হয়, এটা তো অবশ্যই সার্বিক সেটের ডেফিনিশন বলে দিয়েছে, তাহলে এ সেটের এই উপাদানগুলোকে থাকতে পারবে না, এই উপাদানগুলোকে, জোড় উপাদানগুলোকে থাকতে পারবে না। তাহলে এই যে এখানে এই জিনিসটা খুবই ভালো করে বুঝতে হবে, কথা বুঝতে পারছো? এই যে দেখো, এখানে কিন্তু কেউ বলে নাই, এখানে বলে দিবে না যে এটা ইউ থেকে আসছে বা এখান থেকে আসছে, মানে তুমি জানো এটা যেহেতু সার্বিক সেট, এটা যতগুলো উপাদান আসবে, যতগুলো সেট আসবে, সবগুলো সেট এই সার্বিক সেটেরই অংশ হবে। তাহলে এই এ সেটটা বলে দিছে 2 থেকে বড় 7 অথবা সমান, 7 থেকে ছোট অথবা সমান, কিন্তু তুমি 4 6 2 এগুলো নিতে পারবে না, কারণ কি 2 4 6 সার্বিক সেটে নাই, আর সার্বিক সেট থেকে তো এ সেটটা হইছে, সার্বিক সেট ছাড়া তো আর এই সেট হয় নাই। এটা এই সার্বিক সেট নামই তো এই কারণে যে এই সবগুলা সেটের উপাদান এটাতে থাকবে, এই জন্য। তাহলে এইখান থেকে আমাকে 2 4 6টা বাদ দিতে হবে। এই জিনিসটা পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট ভুল করে, অনেক স্টুডেন্ট, কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে? তারপর সেম টু সেম এটার মধ্যে কিন্তু 4 আসবে না, এটার মধ্যে কিন্তু 4 আসবে না, কারণ কি জোড় সংখ্যাটা সার্বিক সেটে নাই, সার্বিক সেটে জাস্ট বিজোড় গুলাকে নিচ্ছে, তাহলে এইটা আসবে না, ঠিক আছে? তাহলে এবার সি সেটটা নিয়ে কাজ করি। তাহলে সি সেট আমি x = 1 কি ধরবো? x = 1 ধরবো না, কারণ কি এই সরি x = 1 তো ধরবো, x = 1 হলে x স্কয়ার = কত? 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1। এটা কি, এটা আমাকে কি বলছে? এটা 5 থেকে বড় হইতে পারে, কি 5 থেকে বড় না? তাহলে আমার পরের কন্ডিশনে যাওয়ার দরকার নাই, কারণ এটাই ফিল আপ করতেছে না, এটাই এর মত আমরা অনেক করছি আগে, ঠিক আছে? এবার x = 2 হলে, আচ্ছা x2 কি ধরার দরকার আছে আমার? x তো এই 2 তো সার্বিক সেটে নাই, এখন এই সার্বিক সেট থেকে আসবে a, সার্বিক সেট থেকে আসবে b, সার্বিক সেট থেকে আসবে c, এখন 2 তো সার্বিক সেটেই নাই, তো 2 যখন সার্বিক সেটে নাই, তখন আমি কিভাবে ধরবো x = 2? 2 a b c কোনটার উপাদান হতে পারবে না, কারণ কোনো না কোনো একটা উপাদান হতে গেলে আগে সার্বিক সেটের উপাদান নিতে হবে, তো সার্বিক সেটেই তো নাই, তাহলে 2 তো হবেই না।
টু তো হবেই না, তাহলে x ইকুয়াল টু 3 হলে ঠিক আছে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 3 স্কয়ার ইকুয়াল টু কত 9, এই 9 কিন্তু 5 থেকে বড়, ওকে। এবং x কিউব কত, x কিউব ইকুয়াল টু হচ্ছে 3 কিউব, তাই তো 3 কিউব মানে হচ্ছে 3 থেকে 9 3 9 27, এটা কিন্তু 130 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে ঠিক আছে। তারপরে আমি x ইকুয়াল টু 4 কি নিব না, x ইকুয়াল টু 4 নিব না, কারণ কি সার্বিক সেটের উপাদানগুলো কে বিজুড়গুলা, তাহলে সার্বিক সেটে যেহেতু 4 নাই তাহলে এবিসি তে 4 আসবে দূরের কথা, তাহলে 4 নেওয়া যাবে না, তাহলে 5 x ইকুয়াল টু 5 হইলে x স্কয়ার ইকুয়াল টু কত 5 স্কয়ার ইকুয়াল টু কত 5 5 25, যেটা 5 থেকে বড়, এবং x কিউব ইকুয়ালস 5 কিউব, তো 5 কিউব মানে হচ্ছে 125, এইটাও 130 থেকে ছোট, তাহলে এই কন্ডিশন এই যে এই সি এর যে কন্ডিশনগুলো আছে, সি হওয়ার কন্ডিশন এই 3 আর 5 ফলো করতেছে, তাহলে এবার 6 তো নিতে পারবো না কারণ 6 জোড়, সার্বিক সেটের জোড় নাই, তাহলে x ইকুয়াল টু 7 হলে x স্কয়ার ইকুয়াল টু কত 7 স্কয়ার 7 7 49, যেটা কি 5 থেকে বড়, ওকে। এবং x কিউব ইকুয়াল টু কত 7 কিউব 7 7 49 7 9 63, 3 হাতে আছে 6 4 7 28 6 34 343, এটা কিন্তু 130 থেকে ছোট না। তো তারপরের যেগুলো আছে 7 এর পর 8 তো নিতে পারবো না কারণ জোড়, এখন 9 যদি নেই 9 এর কিউব আরো বেশি হবে, কিন্তু আমাকে তো তারা বলছে ছোট, তাহলে এর পরের গুলো আর কোনোটাই হবে না, তাহলে শুধুমাত্র বামে কে 3 আর 5, তাহলে এই সি সেটের উপাদান কে, সি সেটের উপাদান হচ্ছে 3 এন্ড 5। বুঝতে পারছো, এই ম্যাথের সবাই যে জায়গাটাতে ভুল করে যে এটার মধ্যে 2 2 4 6 এগুলাকেও নিয়ে নেয় আর এটার মধ্যে 4টা নিয়ে নেয়, কিন্তু এগুলাকে মাথায় রাখতে হবে যে এরা সবাই সার্বিক সেটের অংশ, এরা সবাই সার্বিক সেটের অংশ, তো সার্বিক সেটে যেহেতু 2 4 6 জোড়গুলা নাই, তাহলে এদের মধ্যে কিভাবে 2 4 6 জোড়গুলো আসবে, বুঝতে পারছো, ওকে। তাহলে আমি এই জায়গাটা, তাহলে এই সি সেটটা আমি এটার মাধ্যমে নির্ণয় করব, এই যে এইটুকু কাজ করে আমি সি সেটটাকে নির্ণয় করব, তাহলে আমি এ বি সি তিনটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এ সেট কোনটা, এই যে এইটা, তো এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কি কঠিন, নেই তো আমি অলরেডি করে ফেলছি যে এই সেটের উপাদান আছে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলা, তারপরে এই শর্ত মানে আসবে কে 2 3 4 5 6 7, কিন্তু 2 4 6 এরা কোথায় নেই, এই সার্বিক সেটে নেই, তাহলে 2 4 6 বাদ চলে যাবে, তো বাকি থাকবে কি 3 5 7, সুতরাং এই সেটটা হচ্ছে 3 5 7 3 5 7, এটাকে সুন্দর করে সাজিয়ে লিখবা, ঠিক আছে। এটা গেল ক। তারপর খ নাম্বার বলছে কি এ এর কমপ্লিমেন্ট আর সি বা বি বা নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাটা মুছে ফেলি, আমি তিনটা সেটকে লিখে রাখি, এই জায়গাটা মুছে ফেলি। তাহলে খতে কি বলছে, খতে বলছে হচ্ছে এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে, এর কমপ্লিমেন্ট, তো এর কমপ্লিমেন্ট বা এ প্রাইম এটা কিভাবে নির্ণয় করব, সার্বিক সেট থেকে, এটা হচ্ছে সার্বিক সেট থেকে এর গুলা বাদ দিয়ে দিব, বাকি যেটা থাকবে সার্বিক সেটের ভিতরে সেটা হচ্ছে কি এর কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এটা কিভাবে নির্ণয় করি আমরা, সার্বিক সেট মাইনাস এ, সার্বিক সেট থেকে এটাতে বাদ দিব, তো সার্বিক সেটে আছে কে 1 3 5 7 9 ডট ডট চলতে থাকবে, এটা থেকে বাদ দিব কাকে এ কে, তাহলে এ কে আছে 3 5 7 3 5 7, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, 3 যাবে 5 যাবে 7 যাবে, তাহলে বাদ বাকি সব থাকবে 1 9 11 13 ডট ডট সব থাকবে, বাকি সব থাকবে, এটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হলো এ প্রাইম, তাহলে এটা হলো একটা আনসার, ঠিক আছে। তারপর আরেকটা আনসার কি বলছে, সি বাদ বি, তাহলে সি বাদ বি এটা নির্ণয় করতে বলছে, তাই তো। তাহলে সি সেট কে, সি সেট হচ্ছে 3 5 3, 5, এটা থেকে বাদ দিতে বলছে বি সেট কে, বি সেট হচ্ছে অনলি 5, বি সেট হচ্ছে অনলি, এই যে বি সেট হচ্ছে অনলি 5, তাহলে 5 থেকে 3 5 থেকে 5 বাদ গেলে এটার আনসার থাকবে কি শুধুমাত্র 5, এন্ড দিস ইজ দ্য আনসার, ঠিক আছে। এটা গেল খ। তারপর গ নাম্বারে কি বলছে, বি ক্রস সি নির্ণয় করতে এন্ড এ ইন্টারসেকশন সি এর কি নির্ণয় করতে, পাওয়ার বা শক্তি সেট নির্ণয় করতে, তাই তো। আচ্ছা, তাহলে গতে আসি, গয়ের প্রথম অংশে কি নির্ণয় করতে হবে, বি ক্রস সি, তাহলে আগে বিটারে লিখি, বি কত, বি হচ্ছে 5 5 লিখলাম 5, এটার সাথে ক্রস করব কার, সি এর, সি কে, সি হচ্ছে 3 5 3 5, তাহলে একবার 5 এর সাথে 3 কে ক্রস করতে হবে, একবার 5 এর সাথে 5 কে ক্রস করতে হবে, তাহলে এটা आंसर হবে কত 5 3, আরেকবার হবে 5 এর সাথে 5 5 এর সাথে 5, ওকে। এটা হলো একটা आंसर, বি ক্রস সি এর आंसर। আরেকটা হলো কি এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করতে বলছে। এখন এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় আমি কিভাবে করব, আগে এ ইন্টারসেকশন সি নির্ণয় করব, এ ইন্টারসেকশন সিটা নির্ণয় কইরা ওই যে সেটটা আসবে ওই সেটের উপসেটগুলো দেখব, এই উপসেটের যে সেট সেটার আমরা কি বলি শক্তি সেট, তাই তো। আচ্ছা, তাইলে
আমি আসবো এবার কোথায়, পি আগে আমি এ ইন্টারসেকশন সি নির্ণয় করি, এ ইন্টারসেকশন সি, তাহলে এ আছে কোথায়, এ আছে 3 5 7, এ আছে 3 5 7 এন্ড ইন্টারসেকশন সি আছে কোথায়, সি আছে 3 5 3 5, তাহলে এই ইন্টারসেকশনের কাজ কি, ধরুন আমাদের কমন উপাদানগুলো নেওয়া, তো কমন কে কে আছে 3 5 3 5 7টা কিন্তু কমন না, তাহলে এটার आंसर হচ্ছে এ 3 এন্ড 5। কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে কি, এটা নির্ণয় করতে বলছে না, এটা শক্তি সেট নির্ণয় করতে বলছে, তাহলে পি অফ এস, আগে আমি দেখি এই যে এই সেটের থেকে কি কি ইয়া হইতে পারে, উপসেট হইতে পারে, শুধুমাত্র একটা উপাদান 3 কে নিয়ে একটা উপসেট হইতে পারে, দেখি এ ইন্টারসেকশন সি এর উপসেট সমূহ, উপসেট সমূহ, তো উপসেট সমূহ কি কি হইতে পারে, উপসেট সমূহ একটা হইতে পারে শুধুমাত্র 3, আরেকটা হইতে পারে শুধুমাত্র 5, আরেকটা হইতে পারে 3 5 দুটোটাই, আরেকটা হইতে পারে কি ফাঁকা সেট। এই সবগুলাই কিন্তু এই ইন্টারসেকশন সি এর উপসেট। তাহলে এই যতগুলো উপসেট পাইছি, এই উপসেট গুলোর সেটটাকে আমরা কি বলি, শক্তি সেট। তাহলে আমি এবার শক্তি সেটটা লিখি, পি অফ এ ইন্টারসেকশন সি। এই উপসেট যেগুলো আছে সেগুলারে আমি কি করব, যে সেট আকারে লিখবো, এটা 3, এটা 5, এটা 3 5 এন্ড এটা ফাঁকা, এবার উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সেট হিসাবে প্রকাশ করে দেব। তাহলে এইটা হচ্ছে কি পি অফ এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট, এন্ড এইটাই হচ্ছে কি आंसर। ওকে, শক্তি সেট সম্পর্কে যাবতীয় বেসিক যা আছে এগুলো কিন্তু আগে ক্লিয়ার করে আসছে, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখে নিবা। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ফুল 21 এর যে সিকিউটা আছে, এটার মধ্যে জাস্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে, ম্যাথটা খুবই ইজি, জাস্ট যে জায়গাতে ভুলটা করে সবাই জাস্ট এই যে এ সেটের উপাদানের জোড়গুলোও নিয়ে নেয়, বি সেটের উপাদানের জোড়গুলোও নিয়ে নেয়, সি সেটের উপাদানের জোড়গুলোও নিয়ে নেয়, এই জোড়গুলা কিন্তু সার্বিক সেটে নাই, সুতরাং এই জোড়গুলাকে এ সেট বি সেট সি সেট থেকে বাদ দিতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা কত গেল, 21। আচ্ছা, 22 নম্বর ম্যাথটা আমি এখন বাদ রাখছি, ঠিক আছে, 22 নম্বরটা ভেরজিত্রার ম্যাথ যা, ওইটা আমি সবার শেষে করব। এখন আমি আগে 23 নম্বরটা করি, ঠিক আছে। তো 23 নম্বরে কি করছে দেখো, 23 এ বলছে যে একটা ফাংশন দিছে, এটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x, তাই তো। এই ফাংশন অফ x টা কিভাবে দিছে, 4x 7 ডিভাইডেড বাই 2x 4। তো কতে আমার কি হচ্ছে ফাংশন অফ মাইনাস হাফ, তাহলে কটারে আমি এনে লিখি, ক ফাংশন অফ মাইনাস হাফ। তো ফাংশন অফ মাইনাস হাফ কিভাবে নির্ণয় করব, যে ফাংশন অফ x এর জায়গায় যেখানে x আছে, যত জায়গায় x আছে তত জায়গায় আমি কি লিখে দিব, মাইনাস হাফ। তো তাহলে যত জায়গায় x আছে তত জায়গায় মাইনাস হাফ লিখে দিব। তার মানে এই ফাংশনে x আছে কোথায়, 4:x, তাহলে x এর জায়গায় লিখবো মাইনাসের হাফ, তারপরে -7 ডিভাইডেড বাই 2:x এর জায়গায় লিখবো মাইনাসের হাফ, আর এখানে লিখবো মাইনাসের 4, তাহলে 2 4 তাহলে হয় 2, তাই তো। তাহলে -1:2, তার হচ্ছে -2 -7 ডিভাইডেড বাই এই 2 2 কাটা, তো থাকে হচ্ছে -1 -4, তো 7 8 দিয়ে -9 ডিভাইডেড বাই -5, এই দুটো মাইনাস মাইনাস উপরে নিচে গুণ করে দিলে হয়ে যায় 9/5। এটা হলো কি কয়ের আনসার, এটা হলো কয়ের আনসার, ঠিক আছে। এবার আসি খতে কি বলছে দেখো, খতে বলছে ফাংশন অফ x প্লাস 2 আর ফাংশন অফ x মাইনাস 1। তাহলে আমি আগে খতে মান নির্ণয় করতে বলছে ফাংশন অফ x প্লাস ফাংশন অফ x প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ x মাইনাস 1 এর, তাই তো। আমি একটা কাজ করি, আমি আগে ফাংশন অফ x প্লাস 2 এর মানটা আলাদা নির্ণয় করে রাখি, তারপরে ফাংশন অফ x মাইনাস 1 এর মানটা আলাদা নির্ণয় করি, তারপর এই মানগুলো এখানে এসে বসাই দিই। তাহলে ফাংশন অফ x প্লাস 2 এটার মানটা কত হয়, ফাংশন অফ x কত, 4x 7 ডিভাইডেড বাই 2x 4, তাই তো। এটার সাথে যোগ করতে হবে কত, +2, ঠিক আছে। তো যদি যোগ করে লসাগু করি তাহলে কত হবে, 2x 4, তাই তো। তাহলে আগে থেকে আছে 4x 7 আর লসাগু করলে 2 দুগুণে প্লাসের 4x 8, তাই তো। তাহলে ফাংশন অফ x প্লাস 2 এর রেজাল্ট কত আসবে, নিচে হচ্ছে 2x 4, উপরে হচ্ছে 4x আর 4x যোগ করলে 8x, আর মাইনাসের 7 মাইনাসের 8 মানে হচ্ছে মাইনাসের 15। এটা হলো ফাংশন অফ x প্লাস 2 এর মান, ঠিক আছে। তারপর আরেকটা কি লাগবে, ফাংশন অফ x মাইনাস 1, এটার মানটা আমি আলাদা নির্ণয় করে রাখি, ফাংশন অফ x এর থেকে -1। তাহলে ফাংশন অফ x কত, ফাংশন অফ x হচ্ছে কত, 4x 7 ডিভাইডেড বাই 2x 4, 4x 7 ডিভাইডেড বাই 2x 4, ঠিক আছে। এটার থেকে আমি বিয়োগ করবো কত, -1, তাই তো। -1 করলে কত হবে, 2x 4 লসাগু, তাহলে উপরে আছে 4x 7 আর -1, তো -1:2x মানে হচ্ছে -2x and
মাইনাসের 1 ইস টু মাইনাসের 4 মানে মাইনাসের প্লাসের 4। তাহলে ফাংশন অফ x মাইনাস 1 এর মান কত হচ্ছে 4x এর থেকে 2x গেলে থাকে হচ্ছে 2x, আর মাইনাসের 7 প্লাসের 4 মানে হচ্ছে মাইনাসের 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। যদি কোথাও ভুল না করে থাকে, ক্যালকুলেশন ভুল টুল না হলে এটাই आंसर। ঠিক আছে, 4x এর থেকে 2x গেলে 2x, মাইনাস 7 প্লাসের 4 মাইনাসের 3 2x মাইনাস 4। ওকে, দেখি ক্যালকুলেশন ভুল না করলে এটাই। তাহলে আমি এখন কি করব, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ফাংশন অফ x মাইনাস 1 এর মান, এই যে এই টার্মটা। ঠিক আছে, আর এই টার্মটা হচ্ছে ফাংশন অফ x প্লাস 2 এর মান। তাহলে আমি এখানে ফাংশন অফ x প্লাস 2 এর মানটা বসাই দিব। জাস্ট ফাংশন অফ x প্লাস 2 এর মান কত, 8x। ওকে, ফাংশন অফ x প্লাস 2 এর মান হচ্ছে 8x মাইনাস 15 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তাই তো। আর ফাংশন অফ x মাইনাস 1 হচ্ছে নিচে, এটার মান কত 2x মাইনাস 3 2x মাইনাস 4, 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এবার এটার যদি আমি ভাগটাকে যদি গুণ করতে চাই তাহলে কি হয়ে যাবে, জাস্ট উল্টাই যাবে। ঠিক আছে, তাহলে হবে কি 8x মাইনাস 15 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 ইস টু এই 2x মাইনাস 4 টার উপরে নিয়ে আসি, এন্ড 8x 2x মাইনাস 3 টারে নিচে, 2x মাইনাস 4 কি কাটা, যেহেতু উপরে নিচে ভাগাকারে আছে। ঠিক আছে, তাহলে বাকি থাকলো কি 8x মাইনাস 15, বাকি থাকলো হচ্ছে 8x মাইনাস 15 ডিভাইডেড বাই 2x মাইনাস 3। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ x প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ x মাইনাস 1 এর মান, এন্ড এইটাই হচ্ছে आंसर। কথা বুঝতে পারছো, এটাই आंसर। তো কত নাম্বার গেল, খ নাম্বার গেল। এবার বাকি কত দেখাইতে বলছে, ফাংশন অফ y ইকুয়াল টু x। ওকে, ফাংশন অফ y ইকুয়াল টু x, ফাংশন অফ y ইকুয়াল টু x নিলে কত, তাহলে আমি আগে ফাংশন অফ x টাকে দেখি। y ইকুয়াল টু কি বলছে, ফাংশন অফ x ইকুয়াল টু কি বলছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তাই তো। এটা বলছে y ইকুয়াল টু ফাংশন অফ x এর মান। ঠিক আছে, তাহলে আমি এইটার ইম্পর্টেন্স দিই, y ইকুয়াল টু ফাংশন অফ x। তোমারে খেয়াল রাখতে হবে, তোমারে এখানে কিসের মান নির্ণয় করতে বলছে, x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি y এর সাথে x কে সম্পর্ক করাও। কথা বুঝতে পারছো, এখানে কি x এর মান দেওয়া আছে, নাকি কিসের মান দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এটা কিসের মান দেওয়া আছে, এই যে এটা y এর মান। ঠিক আছে, আমারে বাইর করতে হবে এটা থেকে x এর মান, এটা থেকে আমরা বাইর করতে হবে কি x এর মান। তাহলে আমাদের সবগুলো x এর টার্মে একসাথে আনতে হবে। দেখো তো x এর টার্মে সবগুলো একসাথে কিভাবে আনা যায়, এটার সাথে এটা আর গুণ করো, এটা নিচে মনে মনে 1, তাহলে 1 এর সাথে 4x 7, তাহলে হবে কত 4x 7, আর y এর সাথে 2x 4, তাহলে হবে 2xy এর 4y। এই যে এবার এইখানে একটা x এর টার্ম আছে, এখানে একটা x এর টার্ম আছে, তোমরা x এর টার্ম এই পাশে নিয়ে আসো, তাহলে তোমরা থেকে x টাকে কমন নিয়ে নিতে পারবে, আর -7 ওই পাশে নিয়ে যাও, তাহলে -7 ওই পাশে নিয়ে হবে, আর -2 প্লাস 2x ওই পাশে আসলে 4x 2xy, এন্ড এটাতে আছে -7 এই পাশে গেলে +7 -4y। এই যে দেখো, এখান থেকে কিন্তু আমরা চাইলে x এর টার্মটা কমন নিতে পারি, x এর টার্মটা কমন নিতে হবে 4 2y, আর উপরে হবে 7 4y। ঠিক আছে, এখন যদি আমি x এর টার্মটা কমন নিয়ে আসি, এখন বাদবাকি সব ওই পাশে পাঠাই দিই, কি হবে x ইকুয়াল টু কত হবে 7 4y ডিভাইডেড বাই 4 2y। বুঝতে পারছো, এই যে দেখো আমি এই x এর মান নির্ণয় করছি, তারা কিন্তু আমাদের x এর মানটারে নির্ণয় করতে দেখাইতে হচ্ছে x এর মান হচ্ছে ফাংশন অফ y। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল কিসের মান, y এর মান। এই y এর মানটা কি আমি ব্যবহার করে এই x এর টার্মগুলো আর গুণ করেছিলাম, সবগুলো x এর এক পাশে এনেছিলাম, আমি কিসের মান নির্ণয় করছি, এই x এর মানটা নির্ণয় করছি। এই x এর মানটা দেখো সবটা কিসের মাধ্যমে আসছে, y এর মাধ্যমে আসছে। এখন দেখো ফাংশন অফ x কত ছিল, ফাংশন অফ x কোনটা ছিল, এই যে এটা না, ফাংশন অফ x ছিল 4x 7 ডিভাইডেড বাই 2x 4। এটা ছিল ফাংশন অফ x। তো ফাংশন অফ x যদি এটা হয়, তাহলে ফাংশন অফ y কোনটা হবে, x এর জায়গায় জাস্ট y বসাই দিব, জাস্ট y, তাহলে হবে কত 4y 7 ডিভাইডেড বাই 2y 4। কথা বুঝতে পারছো, এটা হচ্ছে কি ফাংশন অফ y। তো দেখো তো এই মানটাই এখানে কিনা, আচ্ছা এখানে মান আছে কি 7 4y 4 2y। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, উপরে নিচে -1 দ্বারা গুণ করি, তাহলে -1 নিচেও -1 দ্বারা গুণ করব, -1। কথা বুঝতে পারছো, উপরে নিচে -1 দ্বারা গুণ করলাম, তাহলে আগে ছিল কি 7 4y, নিচে ছিল 4 2y। চাইলে তো উপরে নিচে -1 দ্বারা গুণ করতে পারি, কাটাকাটি চলে যেতে পারে, সমস্যা নেই। -1 এর ভিতরে পাঠাই দিই, -1 এর ভিতরে দিই, তাহলে কি হয়ে যাবে -7 প্লাসে -7 -1 আছে প্লাসের -1 আছে প্লাসের 4y।
হয়, তাহলে এটা হবে এরকম লিখতে পারি, প্লাসের হয়ে যাবে 4y, মাইনাসের হয়ে যাবে 7, আর এটা মাইনাসের 1টা যদি এই পাশে নিই তাহলে মাইনাসের 4 আর মাইনাসের প্লাসের 2y, তাহলে এটা হয়ে যাবে 2y মাইনাস 4, 2y মাইনাস 4। দেখো এটাই কিন্তু ছিল ফাংশন অফ y, 4y মাইনাস 7, 2y মাইনাস 4। এই যে y ইকুয়াল টু থেকে x এর মানে আসলাম, এই x এর মানটা থেকে উপরে নিচে -1 কমন নিয়ে -1 বাইরেও করে ফেলতে পারি, বাই করলেও একই জিনিস হবে, অথবা -1 দ্বারা গুণ করলেও একই ঘটনা ঘটবে। তাহলে এই যে এই টার্মটা, এটা কি, এটা ফাংশন অফ y না, ফাংশন অফ y না, আমাদের এটাই নির্ণয় করতে বলছে যে x এর মানটা কি হবে, ফাংশন অফ y। সুতরাং x ইকুয়াল টু ফাংশন অফ y, এটাই প্রুফ করতে বলছে ওরা, ফাংশন অফ x ইকুয়াল আরে ফাংশন অফ y ইকুয়াল টু x, এটাই দেখাইতে বলছে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ কথা, বুঝতে পারছো? তুমি যেটা চিন্তা করবে তোমাকে এটার মধ্যে x এর মানটা নির্ণয় করতে হবে, তোমার দেওয়া আছে y এর মান, তাহলে x এর মানটা নির্ণয় করার জন্য আড়াআড়ি গুণ করে সবগুলো x এর এক পাশে না, x টারে কমন নাও, বাদ বাকি সব ওই পাশে পাঠাই দাও, তাহলে x এর মানটা চলে আসবে, বুঝতে পারছো? x এর মানটা যেটা আসবে সেটাই ফাংশন অফ y। ওকে, লেখচিত্র আঁকো, দুইটা লেখচিত্র আঁকতে বলছে, y ইকুয়ালস 3x প্লাস 5, একটা এটার একটা লেখচিত্র আঁকতে বলছে, আরেকটা আসতে বলছে x প্লাস y ইকুয়ালস টু 2। এখন আমি y টার এই পাশে রাখবো আর x টার ওই পাশে পাঠাবো, কারণ কি y হচ্ছে নির্ভরশীল রাশি, y এর মান x এর মাধ্যমে আমরা নির্ভর করি। আমরা মনে আছে ছক কাগজে বলছিলাম যে ছক কাগজে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে পাই, তাহলে y এর মান আমি নির্ণয় করতেছি, x এর মান বসাই, তাহলে x টারে আমি স্বাধীনভাবে নিতেছি, আর y এর মান পরাধীন কার উপর, x এর উপরে, x এর মান যা আসে যা নেই ওইটারে ডিপেন্ড করে সেটা y আসে। তাহলে আমি এখানে লিখবো y ইকুয়াল টু কত, 2 মাইনাস x, কথা বুঝতে পারছো, y ইকুয়াল টু মাইনাস x। তাহলে আমাকে এইটা গ্রাফ আর এইটার গ্রাফটারে আঁকতে হবে ছক কাগজে, এই যে এদের লেখচিত্র আঁকতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব, ছক কাগজে আমি প্রথমে একটা আইকার নিই। আচ্ছা ঠিক আছে, দেখো এইরকম গ্রাফ পেপার তোমাকে কিন্তু পরীক্ষার হলে দেয়া থাকবে যে গ্রাফ পেপার, ঠিক আছে? এটা গ্রাফ পেপার, তো গ্রাফ পেপারে তুমি মাঝখানে x অ্যাক্সিস y অ্যাক্সিস আঁকবা, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ x অক্ষ, এদিকে ধনাত্মক মান, এদিকে x অক্ষের ঋণাত্মক মান, উপরের দিকে y অক্ষের ধনাত্মক মান, নিচের দিকে y অক্ষের ঋণাত্মক মান, সেম টু সেম এটা, ঠিক আছে? তোমাকে গ্রাফ পেপার দেয়া থাকবে, তো তুমি কি করবা, তুমি প্রথমে একটা টেবিল আঁকবা, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রথমে একটা টেবিল আঁকা, ঠিক আছে? এই টেবিলে x এর মান নিবা তুমি স্বাধীনভাবে, y এর মান এটারে মাইনা নিবা, y ইকুয়াল টু কত, 3x প্লাস 2, কথা বুঝতে পারছো? তাহলে এই যেরকম 3-4টা মান নিবা, 3-4টা 5-6টা নিবা, কথা বুঝতে পারছো? তাহলে -2 থেকে শুরু করি, -1 0 1 2, ঠিক আছে? দেখো তো -2 নিলে মাইনাসের 6 প্লাসের 1, মাইনাসের 6 প্লাসের 1 মানে কত, মাইনাসের 1 হয়, -1 নিলে মাইনাসের 3, মাইনাসের 3:-1 মাইনাসের 3 প্লাসের 5, তার মানে কত, প্লাসের 2 হয়, প্লাসের 2 হয়, ঠিক আছে? প্লাসের 2 হয়। তারপরে মাইনাসের 0 নিলাম, তো 3:0 মানে কত, 0, এর সাথে 5 যোগ করলে কত, 5 হয়। তারপর 3:1 মানে কত, 3 একে 3, এর সাথে 5 যোগ করলে 8 হয়। তারপর 3:2, 3 মানে 6, 5 6 11, ঠিক আছে? তাহলে তুমি আবার কি করবে জানো, তুমি এই যে এখানে কি কয়েকটা বিন্দু এটাতে স্থাপন করবা, -2 হইলে y এর মান কত, 1, তাহলে x এর মান -2 যদি হয় y এর মান কত, 1, তাহলে এই যে এই পয়েন্টটা হবে, -2 -1, তাহলে এই যে এই স্থানাঙ্কটা পাইলাম। তারপর এই স্থানাঙ্কটা দেখো -1 2, তাহলে এটা হলো -1 আর 2, তাহলে x অক্ষ বরাবর -1 এটা, আর y অক্ষ বরাবর +2 হচ্ছে এই পজিশন, -1 আর 2, তো এটা হলো কত, -1, 2, কথা বুঝতে পারছো? এই যে এটা হলো এই পয়েন্টটা। তারপর আরেকটা কি, 0 হইলে 5, x এর মান যদি 0 হয় y এর মান কত, डायरेक्टली 5, তাহলে এই পয়েন্টটা, ঠিক আছে? তারপর 1 হইলে 8, ঠিক আছে? তো এই যে এই পয়েন্টগুলো তুমি এমনি বসাইয়া এই যে দেখো, এই যে তুমি আবার তোমার কাজ হচ্ছে জাস্ট এগুলারে যোগ করে দাও, এই যে তুমি এটা সরলরেখা পেয়ে গেছো, কথা বুঝতে পারছো? এন্ড এই সরলরেখার সমীকরণ অলওয়েজ মাথায় রাখবে, সরলরেখার সমীকরণ হচ্ছে y mx + c। তোমাকে যে ক্লাসগুলো করাইছিলাম এর মধ্যে দুইটা সমীকরণ দেখাইছিলাম, একটা ছিল সরলরেখার সমীকরণ এরকম, আরেকটা ছিল x² + y² = r², এটা ছিল বৃত্তের সমীকরণ, তো সরলরেখার সমীকরণ দেখো তো, y এটা হলো mx + c, এটার মতো করে মিলছে, এই যে দেখো এটা একটা কি হলো, সরলরেখা হলো। এই যে এইটাও কিন্তু দেখো y mx + c, y m 1:2, সরি y equals to -x, এটা লিখে এইভাবে যে y equal to -x প্লাস এর 2, তো তখন কি হবে, -x প্লাস এর 2 হলে কি হবে, এটা -1 হচ্ছে m এর মান, y is to mx প্লাস c, এটাও কিন্তু এই যে y equal to mx প্লাস c, তাহলে এটাও কি দিবে, তোমাকে একটা সরলরেখা দিবে। তো তুমি এটার জন্য বক্স তৈরি করো,
এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করবা। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই ইকুয়াল টু কত মাইনাস এক্স প্লাস টু। কথা বুঝতে পারছো? যদি বিভিন্ন মানের জন্য মান নির্ণয় করবা তাহলে মাইনাস টু নাও, মাইনাস ওয়ান নাও, জিরো নাও, ওয়ান নাও, টু নাও, থ্রি নাও। ঠিক আছে, তাহলে মাইনাস টু নিলে মাইনাসে প্লাসের টু, মাইনাস আছে আগে থেকে একটা আছে, তো মাইনাসে প্লাসের টু আর প্লাসের টু, মাইনাসের টু, তাহলে এটা হবে কত ফোর। মাইনাসের ওয়ান নিলে মাইনাসে প্লাসের ওয়ান, তারপরে প্লাস টু মানে হচ্ছে প্লাসের থ্রি, তারপরে মাইনাস জিরো নিলে মাইনাস জিরো প্লাস টু, তার মানে মাইনাস হচ্ছে টু, তারপরে ওয়ান নিলে মাইনাসের ওয়ান প্লাস টু, তাহলে হবে কত মাইনাসের প্লাসের ওয়ান, সরি মাইনাসের ওয়ান প্লাস টু প্লাসের ওয়ান, তারপরে মাইনাসের টু প্লাসের টু, এক্স এর যদি টু নো মাইনাসের টু প্লাসের টু হয়ে যাবে জিরো, তারপরে মাইনাসের থ্রি প্লাস টু হয়ে যাবে মাইনাসের ওয়ান। তাহলে তুমি এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে ছক্কা করে স্থাপন করবে, স্থাপন করলে মাইনাসের টু এর বেলায় এক্স এর মান কত, আর সরি মাইনাসের টু এর বেলায় ওয়াই এর মান হচ্ছে প্লাসের ফোর, তাহলে মাইনাসের টু এর বেলায় এটার মান হলো প্লাসের ফোর। এই যে এটা হচ্ছে সেই পয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাসের টু ফোর। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে আচ্ছা আমি বিন্দুগুলোকে আগে স্থাপন করি। ঠিক আছে, এটা হলো মাইনাসের টু ফোর। তারপরে কি, তারপর হচ্ছে মাইনাসের ওয়ান কমা থ্রি, এটা যদি মাইনাসের ওয়ান হয় ওয়াই অক্ষ বরাবর প্লাসের থ্রি, এই যে এখানে আসবে। ঠিক আছে, মাইনাসের ওয়ান কমা থ্রি, তারপরে এই যে মাইনাসের ওয়ান, তারপরে থ্রি, তারপরে জিরো হইলে টু, তাহলে এক্স অক্ষ বরাবর জিরো আর ওয়াই অক্ষ বরাবর হবে প্লাসের টু, এই যে এই পয়েন্টটা। তারপর হচ্ছে ওয়ান হইলে ওয়ান, তাহলে এক্স অক্ষ বরাবর ওয়ান, ওয়াই অক্ষ বরাবর ওয়ান, তাহলে এই যে এই পয়েন্টটা। তারপর হচ্ছে টু হইলে জিরো, তাহলে টু হইলে জিরো হইবে এই পয়েন্টটা। তারপর থ্রি হইলে হবে কত মাইনাসের ওয়ান, তাহলে থ্রি হইলে হবে মাইনাসের ওয়ান, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসবে মাইনাসের ওয়ান। তাহলে এবার তোমার কাজ হচ্ছে এই যে এই সবগুলা পয়েন্ট আছে না, এই যে তুমি এভাবে যোগ করে দিবা, যোগ করে দিলে দেখবা কি একটা সরলরেখা চলে আসবে, একটা সরলরেখা চলে আসবে। কথা বুঝতে পারছো? এই যে একটা সবগুলা পয়েন্ট আমি যোগ করে দিলে একটা সরলরেখা চলে আসবে। তো এই যে সরলরেখাটা আসবে এটা তুমি কিভাবে বুঝবা? এই যে যদি এইরকম ইয়া হয় y = mx + c, এই টাইপের যদি ইয়া হয়, এটা এই সমীকরণটাই সরলরেখার সমীকরণ, তাহলে এই সমীকরণে তুমি m এর মান, x এর মান, c এর মান বসে, এই যে এইগুলা বসে যা মানটা পাইবা এটা ডেফিনেটলি একটা সরলরেখা আসবে, কারণ সমীকরণটাই কিসের? সরলরেখা। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি আসবে? সরলরেখা আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে লেখচিত্র আঁকতে হয়। আশা করি লেখচিত্র আঁকতেও পারবা। এখন তোমাদের সর্বশেষ ম্যাথ, সেটা হচ্ছে কি 22 নাম্বার ম্যাথ, লেখচিত্রের ম্যাথটা। ঠিক আছে, দেখি কি বলছে এই ম্যাথটাতে। একটা সেট দিছে, ঠিক আছে, এই যে এই সেটটা, এটা হচ্ছে সম্পূর্ণটা মিন করতেছে সার্বিক সেট। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়েছে, এখানে হচ্ছে 8 আছে, হ্যাঁ 8 লিখছি তো, 8 আর কিছু মিস হয়েছে না, এইচ এ বি সি, ওকে ঠিকই আছে। ওকে, আবার স্টার্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে 22 নাম্বার ম্যাথ, এবং এটাই তোমাদের সেট এন্ড ফাংশনের বইয়ের সর্বশেষ ম্যাথ। বাকি সবগুলা ম্যাথ করাই ফেলছি। তো এটার মধ্যে কি বলছে, এটা একটা সার্বিক সেট দিছে, এই যে এই সবটা, এই ইউ এর দুই পাশে দুইটা মাথা কান, এটা কি বুঝাতেছে? এটা হচ্ছে সার্বিক সেট। এই সার্বিক সেটের ভিতরে তিনটা বক্স আছে, এ বি সি, তিনটা বক্সের ভিতরে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলা সেটের উপাদান মিন করতেছে। ঠিক আছে, তো বলছে কি বি সেটটাকে, কত বলছে কি বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। বি সেট কোনটা? এই যে এইটা না বি সেট। আচ্ছা আমি এখানে সেটটা রাখি, দেখো এখানে রাখলাম সেটটা, এই যে একটা, দুইটা, আর এটা হচ্ছে এই যে তিনটা। তাহলে এইটারে বলছে কি সি সেট, এটারে বলছে কি বি সেট, এটারে বলছে কি এ সেট। তাহলে এ সেটের উপাদান লিখছে কি 1 2 3 4, বি সেটের উপাদান লিখছে কি 2 3 5 7, আর সি সেটের উপাদান লিখছে কি 4 3 5 6। তো আমাকে বলছে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তো বি সেটের ভিতরে কে কে আছে, বি সেটের উপাদানগুলো কে কে আছে? বি সেটের মধ্যে আছে উপাদান সমূহ হচ্ছে উপাদান সমূহ, কে কে আছে উপাদান সমূহ? 2 আছে, 3 আছে বি সেটের মধ্যে। এই যে এটা কিন্তু বি সেটটা, এই যে এইটা কিন্তু বি সেটটা, এইটার ভিতরে যা যা আছে সবগুলাই কিন্তু বি সেটের অংশ। ঠিক আছে, তাহলে বি সেটের উপাদানের ভিতরে কি আছে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা 3, এটা 5, এটা 7, 2 3 5 7। তাহলে বি সেটটাকে আমি তালিকা বলছি, সুতরাং বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব কিভাবে? এটার উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে দিব, তাহলে এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে কি আনসার। বুঝতে পারছো? এটা গেল ক। তারপরে দেখি খতে কি বলে। খ, ঠিক আছে, খতে বলছে কি উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার মান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মানের সমান। তো এটার জন্য আমরা আগে কি বের করতে হবে? আগে বের করতে হবে বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এগুলো নির্ণয় করতে হবে আগে, তারপরে রেফারেন্স আর টেনশন, তাই তো? তাহলে আমি খ নাম্বারটারে এইখানে লিখি।
ঠিক আছে, তো খ নাম্বারে আগে আমি বাইর করলাম বি ইন্টারসেকশন সি, এটা তাহলে বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি, বি এর মধ্যে কে কে আছে আগে আমি সবগুলা সেট লিখি, ঠিক আছে, এটা হলো বি সেট। তাহলে এ সেটটাকে কি লিখতে পারি, এ সেট, এ সেট কে, এ সেট হচ্ছে এই যে সে, এই যে সে হচ্ছে এ সেট, সে হচ্ছে এ সেট। এ সেটের ভিতরে কে কে আছে, 2 1 2 1 2 3 4, সরি 1 2 3 4, এটা হলো এ সেট, এ সেট বি সেট। এবার বাকি হলো সি সেট, এবার লিখি সি সেট। সি সেটের ভিতরে কে কে আছে, এটা হচ্ছে সি সেটটা, সে সি সেটের ভিতরে আছে 3 4 5 6, তো লিখলাম 3 4 5 6, ঠিক আছে, এই হলো এ সেট বি সেট এন্ড সি সেট। ঠিক আছে, তাহলে আমি আগে বি ইন্টারসেকশন সি, এটা কিন্তু আমি ডিরেক্টলি এখান থেকে বাইর করতে পারি, এই যে ডিরেক্টলি এখান থেকে দেখো বি কোনটা, বি হচ্ছে এইটা, আর সি কোনটা, সি হচ্ছে এইটা। বি ইন্টারসেকশন সি মানে কি, বি আর সি এর কমন রিজিয়ন। তো বি আর সি এর ভিতরে কমন কি আছে, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, বি আর সি এর ভিতরে কমন এই যে এই জায়গাটা আছে না, কমন এই জায়গাটা আছে না, তাহলে বি আর সি এর ইন্টারসেকশন কি আসবে, 3,5, ঠিক আছে। আর যদি বিশ্বাস না হয় আমি চাইলে এটা ম্যাথ করেও করতে পারি। বি এর মান কি কি পাইছি, বি এর মান পাইছি 2 3 5 7, 2 3 5 7, এটার সাথে ইন্টারসেকশন করতে করতে কাকে, সি কে, সি হচ্ছে 3 4 5 6, ঠিক আছে। তাহলে কমন আছে কে কে, 3 আর 5, এই যে 3 আর 5 কমন আছে, বাকি 2 7 ওটাতে নাই, আর 4 6 এটাতে নাই, তাহলে 3 5 কমন, তাহলে এটা आंसर হচ্ছে 3 5, যেটা কিনা আগে আমরা কত পাইছিলাম, 3 5 পাইছিলাম। কথা বুঝতে পারছো? তারপরে বি ইন্টারসেকশন সি এর পর এবার বের করব কি, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি নির্ণয় করি, এ ইউনিয়ন বি। তাহলে এ কোনটা, এ হচ্ছে এই যে এইটা, এইটা, আর ইউনিয়ন, ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হচ্ছে এটা। তাহলে আমি সেট থেকে কিন্তু আমি ডাইরেক্টলি आंसर লিখতে পারি। দেখো আমি সেট থেকে আগে आंसरটা লিখে রাখি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেট আর বি সেটের ভিতরে টোটাল যতগুলো উপাদান আছে, তাহলে কে কে আছে, 1 2 3 4 5 7 আছে এ আর বি এর ভিতরে, তাহলে এটা आंसर হবে 1 2 3 4 5 7, ঠিক আছে। আর তুমি চাইলে ম্যাথের মাধ্যমেও করে দেখাইতে পারো, आंसर এটাই আসবে। কিভাবে, এর মধ্যে কে কে আছে, এর মধ্যে আছে 1 2 3 4, 1 2 3 4, ইউনিয়ন করব বি, বি এর মধ্যে কি আছে 3, সরি বি এর মধ্যে আছে 2 3 5 7, বি এর মধ্যে আছে 2 3 5 7, তাই তো। তাহলে ইউনিয়নের কাজ কি, দুইটা সেটের ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে নিবে, এটাই তো ইউনিয়নের কাজ। তাহলে 1 2 3 4 5 7, তাহলে 1 2 3 4 5 7, দেখো সেম आंसर আসছে 1 2 3 4 5 7। কথা বুঝতে পারছো? তুমি চাইলে এটা বেন ডায়াগ্রাম থেকেও নিতে পারো, ঠিক আছে। তারপরে তারপরে কি আছে, এ ইউনিয়ন বি গেল, এ ইউনিয়ন বি। এবার লাগবে কি, এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি মানে কি, এ এটা আর সি এটা, তার মানে এ আর সি এর ভিতরে যতগুলো উপাদান আছে, তাহলে এ আর সি এর ভিতরে টোটাল কতগুলো উপাদান আছে, এইটুকু অংশে, এইটুকু 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমি এবার ডিরেক্টলি লিখে ফেললাম এ ইউনিয়ন সি, এটার মান হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। তুমি ইউনিয়ন করেই করিও, তাহলে ইউনিয়ন করেই করিও। তাহলে এ ইউনিয়ন সি 1 2 3 4, 3 4 তো এসে পড়ছে, আর 5 6 বাকি, তাহলে এই সবগুলো উপাদান আছে। কথা বুঝতে পারছো? এ ইউনিয়ন সি। তাহলে এই ইউনিয়ন সি যদি এটা হয়, আবার শতভাবে করতে বলছে, তাহলে আমি আগে লেফট হ্যান্ড সাইডটাকে লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন এর সাথে করব বি সি এর ইন্টারসেকশন, তাই তো। তাহলে এ কে, এ হচ্ছে এ, আর এর সাথে বি ইন্টারসেকশন সি, তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এই যে এটা হলো এ, এর সাথে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর মান কত পাইছি আমরা, 3 5, বি ইন্টারসেকশন সি এটার সাথে ইউনিয়ন করে দিব, ইউনিয়ন করব হচ্ছে 3 5, ঠিক আছে। তাহলে ইউনিয়নের কাজ কি, সবগুলো উপাদান নেওয়া, তাহলে 1 2 3 4 5 সবগুলো আসবে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে আসবে 1 2 3 4 5, ঠিক আছে। এবার আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেক্ট করবো হচ্ছে এ ইউনিয়ন সি। ওয়েট এ মিনিট, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন করবে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন বি এটার মান কই, এটার মান হচ্ছে যে এইটা, এ ইউনিয়ন সি এটার মান কই, এটার মান হচ্ছে এইটা। এই দুটোর মধ্যে কমন উপাদানগুলো নিব ইন্টারসেকশন করে, তাই তো। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7, এটার সাথে ইন্টারসেক্ট করব কাকে, ইন্টারসেক্ট করব হচ্ছে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দেখো কোন কোনগুলা কমন,
1 2 3 4 5 6 1 আছে কমন, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত দুটোটার মধ্যে আছে। এটার মধ্যে ওয়েট এ মিনিট, এটার মধ্যে আছে 6 যেটা এটার মধ্যে নাই, আর এটার মধ্যে আছে 7 যেটা ওটার মধ্যে নাই। কমন আছে কতটুকু? 1 2 3 4 5। জাস্ট এই ইন্টারসেকশনের কাজ জাস্ট কমন গুলো নেওয়া। তাহলে आंसर হবে কি 1 2 3 4 5। ঠিক আছে, এই যে দেখো লেফট হ্যান্ড সাইডেও কত আসছে 1 2 3 4 5, রাইট হ্যান্ড সাইডেও কত আসছে 1 2 3 4 5। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা সত্যতা যাচাই হইছে, সত্যতা যাচাই করা হলো, লিখে দিব। তাহলে এটা গেল কত নাম্বার? খ নাম্বার। এবার আসো গ। গ নাম্বারে বলছে কি বি ইউনিয়ন সি। আচ্ছা আমি বি ইউনিয়ন সি কি নির্ণয় করছি কোথাও? না, বি ইউনিয়ন সি নির্ণয় করি নাই। তাহলে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট নির্ণয় করে তার সাথে এর ক্রস করতে বলছে, ক্রস করে ডুম যে সেটটা হবে সেই সেটটার নাম হচ্ছে তারা এস, সেই সেটটা টাইটেল দিছে কি এস, বলছে কি ডুম এস নির্ণয় করো, তার মানে এস সেটের ডোমেন নির্ণয় করতে বলছে, তাই তো। গ নাম্বারে কি বলছে? এ বি ইউনিয়ন সি করতে আগে, তাহলে বি ইন্টারসেকশন সি না, বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি, তো বি ইউনিয়ন সি কারা? তো বি ইউনিয়ন সি হচ্ছে বি আর সি এর ভিতরে যতগুলো উপাদান আছে, তাহলে এইটা হইছে বি, ঠিক আছে, এইটা হইছে বি আর এইটা হইছে সি। তাহলে বি আর সি এর যদি ইউনিয়ন করি, তাহলে বি আর সি এর ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো আসবে। তাহলে 2 3 5 6 7 এই সবগুলো আসবে। 4 কিন্তু, আচ্ছা 2 3 4 5 6 7 এই সবগুলো আসবে, জাস্ট একটা আসবে না। ওকে ওয়েট, আসামটা শেষ হোক। তাহলে বি ইউনিয়ন সি, এটার মধ্যে বি ইউনিয়ন সি কার আসবে? বি আর সি এর ভিতরে সবগুলো, তাই তো। তাহলে এই যে এখান থেকে এটার ভিতরে যারা আছে এরা সবাই আসবে, আবার এটার ভিতরে যারা আছে এরা সবাই আসবে ইউনিয়নের মধ্যে। তাহলে কে কে আছে? 2 3 4 5 6 7। তাহলে বি ইউনিয়ন সি কে 2 3 4 5 6 7। তো তুমি কি করবা? বি এর জায়গায় বি সেক্টরে লিখবা, সি এর জায়গায় সি সেক্টরে লিখবা, তার মাঝখানে ইউনিয়ন করে দিবা, সবগুলো উপাদান নিবা। 2 3 4 2 3 2 3 4 4 5 5 6 7 এই সবগুলো উপাদান চলে আসবে। কথা বুঝতে পারছো? তাহলে বি ইউনিয়ন সি হইলো এটা। এখন বি ইউনিয়ন সি যদি এটা হয়, আমারে নির্ণয় করতে বলছি কি আগে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, তারপরে এটার সাথে এর ক্রস করতে হবে। তাহলে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্টটা আমি কিভাবে নির্ণয় করব? তার কমপ্লিমেন্ট, কোন একটা সেটের কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করি আমরা? সার্বিক সেট থেকে ওটাকে বাদ দিই। তাহলে সার্বিক সেট মাইনাস বি ইউনিয়ন সি, সার্বিক সেট বাদ বি ইউনিয়ন সি, তাই তো। তাহলে সার্বিক সেট কে আমি কিন্তু সার্বিক সেটটা লিখি নাই। সার্বিক সেট হচ্ছে এই যে এইটার ভিতরে টোটাল যতগুলো উপাদান আছে সবগুলো মিলাই হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেটটা আমি কেমন লিখতে পারি? সার্বিক সেট, তাই তো। সার্বিক সেটটা হচ্ছে কে? সার্বিক সেটের ভিতরে 1 2 3 4 5 6 7 সবগুলো 1 2 3 4 5 6 7। একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করতেছি আমি, এই যে বাইরে এইটাও কিন্তু সার্বিক সেটের ভিতরে। তাহলে এই তিনটা বৃত্তের বাইরে এখানে আছে 8, তাই তো। তাহলে সার্বিক সেটের ভিতরে কিন্তু 8ও আসবে। তাহলে এখানে সার্বিক সেটে 8ও লিখতে হবে। তাহলে সার্বিক সেট হচ্ছে এইটা, আর বি ইউনিয়ন সি পাইছি হচ্ছে এইটা, তাই তো। তাহলে সার্বিক সেট যদি এটা হয়, সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটার থেকে বাদ দিব কাকে? বি ইউনিয়ন সি। যেহেতু বি ইউনিয়ন সি হচ্ছে 2 3 4 5 6 7। তাহলে 6 7 5 4 3 2 6 7 5 4 3 2 এগুলা বাদ করলে বাকি রইল কি? শুধুমাত্র 1 আর 8, তাই তো। তাহলে এটার মান পেলাম কত? 1,8। তাহলে এই যে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটার মান পেলাম কত? 1 and 8। বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট পেলাম 1 and 8। এখন আমরা বলছি বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টের সাথে এ এর গুণ করলে আমি এস সেটটাকে পাবো। তাহলে এস সেটটা কি? এস সেট হচ্ছে বি ইউনিয়ন সি, তার কমপ্লিমেন্টের সাথে ক্রস করতে হবে এ কে। তাহলে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট কি? 1 8। বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট হলো 1 8, এর সাথে ক্রস করতে হবে কাকে? এ কে। তাহলে এ সেট কে? এ সেট হলো 1 2 3 4 হলো 1 2 3 4। তাহলে এই 1 দিয়ে সেরা 1 2 3 4 এর একবার ক্রস করতে হবে, 8 দিয়ে সেরা 1 2 3 4 এর একবার ক্রস করতে হবে, তাই তো। তাহলে 4 দুগুণে 8টা উপাদান আছে। তাহলে 1 দিয়া 1 2 3 4, তাই তো। 1 দিয়া 1 1 দিয়া 2 1 দিয়ে 3 1 দিয়ে 4। আচ্ছা তারপরে এখানে নিচে লিখি, তারপর কত? 8 দিয়ে 1 8 দিয়ে 2 8 দিয়ে 3 8 দিয়ে 4 8 দিয়ে 1 8 দিয়ে 2 8 দিয়ে 3 8 দিয়ে 4।
তাহলে এই হলো কি, এইখান থেকে এইখান পর্যন্ত হলো এই এস সেট, এস সেট। তাহলে এই যে এইটা হলো সেই এস সেটটা, এই এস সেটটাকে বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট করে আমি এর সাথে ক্রস করেছি, এস সেটটা নির্ণয় করছি। এটা হলো এস সেটটা। এখন এই এস সেটের কি নির্ণয় করতে বলছে? ডোম নির্ণয় করতে বলছে। তাহলে ডোম কোনগুলা? ডোম হচ্ছে, ডোমেন হচ্ছে প্রথমের যে উপাদানগুলো, প্রথমের যে উপাদানগুলো, প্রথমের যে উপাদানগুলো, প্রথমের উপাদানগুলো আমরা কি বলি? ডোমেন বলি। তাহলে ডোমেনের সেটের ভিতরে, ডোমেনের সেট ডি এর লিখি ডি অফ এফ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? কি কি আছে ডোমেনের সেটের ভিতরে? একবার আছে 1, আরেকবার আছে 1, আরেকবার আছে 1, আরেকবার আছে 1, 1 1 1 1, 8 8 8 8, 8 8 8 8। এখন আমি তোমার আগেই বলছি, অনেকবার বলছি, একটা সেটে একই উপাদান একাধিকবার থাকা মানে হচ্ছে এই একটা একই জিনিসে বারবার লেখা হয়েছে। কথা বুঝতে পারছো? এমন না যে একের আলাদা আলাদা ভ্যালু আছে, না, এরা সবাই একই জিনিস মিন করে, চারোটা একই জিনিস মিন করে, চারোটা হাত একই জিনিস মিন করে, ঠিক আছে? তাইলে এইটাকে বারবার না লিখে আমি এটা লিখতে পারি কি, জাস্ট একবার একবার করে 1, এইটা হচ্ছে এই সেটের ডোমেন। তাহলে এস সেটের ডোমেনটা নির্ণয় করতে হচ্ছে, এন্ড এইটাই হলো ডোমেন, এন্ড এইটাই হলো কি আনসার। ওকে, তাহলে তোমাদের অবশেষে ফাংশনটাও কি হলো, শেষ হলো। ঠিক আছে, সেট শেষ, ফাংশন শেষ, বইয়ের উদাহরণ শেষ, এক্সাম্পল শেষ, বেসিক শেষ, সবকিছুই শেষ। এখন জাস্ট বুট কোয়েশ্চেন গুলা বাকি। এন্ড আমি চেষ্টা করব, এখন যদিও পসিবল হচ্ছে না, সময় কম, বুট কোয়েশ্চেন গুলা খুব শীঘ্রই, একটু পরে হবে হয়তো, আমি আপলোড দিব ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম আজকে। আল্লাহ হাফেজ।